আচ্ছা, আজকে এনআরপি তে আমরা চ্যাপ্টার নাম্বার 19, যেটা ক্লাস 11 এর একদম লাস্ট চ্যাপ্টার, কেমিক্যাল কোঅর্ডিনেশন এন্ড ইন্টিগ্রেশন, এটা একদম এনসিইআরটি ধরে পড়বো। তোরা অলরেডি এই চ্যাপ্টারটা ডিটেলসে ক্লাস করেছিস। আজকের ক্লাসের মুখ্য উদ্দেশ্য হচ্ছে এটা জাস্ট একটা তোদের একটা রিক্যাপ করানো প্রত্যেকটা পয়েন্টস, কারণ কি এনসিইআরটি লাইন তুলেই তোরা জানিস প্রশ্ন দেয় এবং সেখানে কনসেপ্ট তোদের ক্লিয়ার আছে, কিন্তু তাও একবার খুব কুইক রিভিশনের জন্য এই ভিডিওস গুলো তোরা রেফার করতে পারিস। তাহলে একদম শুরুতে যেটা বলবো সেটা হচ্ছে এই চ্যাপ্টারটাতে আমরা কন্ট্রোল, মানে একটা বলি হচ্ছে ইন্টিগ্রেশন, আরেকটা হচ্ছে কোঅর্ডিনেশন। ঠিক আছে, এবার দেখ, তোরা জানিস আমাদের বডিতে যত ধরনের ফিজিক্যাল মানে ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস আমরা যেগুলো পারফর্ম করি, সেগুলো সবই কিন্তু নার্ভাস সিস্টেমের কন্ট্রোলের আন্ডারে হয়। ঠিক আছে, সবটাই কিন্তু নার্ভাস সিস্টেমের কন্ট্রোলের আন্ডারে হয়। যদি আমি খুব ইজিলি বলি, নিউরনস এর কন্ট্রোলের আন্ডারে, নার্ভস এর কন্ট্রোলের আন্ডারে। এখন সেই ক্ষেত্রে সব জায়গায় মানে বডির প্রত্যেকটা কোষে বা বডির প্রত্যেকটা সেলে কিন্তু নিউরনস ইনারভেট করতে পারে না, এবং নিউরনের এই কাজটা, এই যে ইম্পালস জেনারেট করে, মানে একটা কোনো স্টিমুলাস এলো, তার থেকে ইম্পালস জেনারেটেড হলো, তারপরে রেসপন্স জেনারেটেড হলো, এটা খুব স্বল্প সময়ের জন্য থাকে। ঠিক আছে, খুব ক্ষণস্থায়ী। তো সেই জন্য এই যে কথাটা এখানে লিখেছে, এখানে একটা কথা লিখেছে যে দেখ, যে as nerve fibers do not innervate the cells, all cells of the body, and the cellular functions need to be continuously regulated, তাই জন্য সেখানে একটা স্পেশাল কাইন্ড অফ কোঅর্ডিনেশন আর ইন্টিগ্রেশনের মাধ্যম আরেকটা রয়েছে, মানে আরেকটা সিস্টেম সেখানে কাজ করছে, যেটা মেনলি আমরা হরমোনস এর, মানে যেই সিস্টেমটা অ্যাকচুয়ালি হরমোনস দিয়ে কাজ করে। তো অ্যাকচুয়ালি কি হয়, নিউরাল সিস্টেম এবং এন্ডোক্রাইন সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম মানে হচ্ছে যে যেটা আজকে আমরা ডিসকাস করব, তো হরমোনস এবং নিউরাল সিস্টেম এই দুটো একসাথে মিলে এরা পুরো সমস্ত যত ফিজিওলজিক্যাল অ্যাক্টিভিটিস আছে, যত ফিজিওলজিক্যাল ফাংশনস আছে, সেগুলোকে কোঅর্ডিনেট করছে এবং রেগুলেট করছে। এবং আমি প্রথমেই বলে দিয়েছি, নিউরাল কোঅর্ডিনেশনটা খুব ফাস্ট এবং খুব স্বল্প সময়ের জন্য থাকে। তো যেখানে নিউরাল সিস্টেম ফাংশন করতে পারছে না, সেই ক্ষেত্রে এন্ডোক্রাইন সিস্টেমও সেখানে কাজ করছে, এবং দুটো সিস্টেম যুগ্মভাবে কাজ করছে। এখন প্রশ্নটা হচ্ছে, আমরা এই যে হরমোনস এর কথা যখন বলি, হরমোনস কি ধরনের গ্ল্যান্ডস থেকে সিক্রিটেড হয়? তাই অ্যাকচুয়ালি দু ধরনের গ্ল্যান্ডস আছে, একটাকে বলা হয় এন্ডোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ড তো বডিতে প্রচুর আছে। আর এটা হচ্ছে এক্সোক্রাইন গ্ল্যান্ড। এন্ডোক্রাইন গ্ল্যান্ডের মেন ফাংশন হচ্ছে এরা হরমোন রিলিজ করে, হরমোন রিলিজিং গ্ল্যান্ড। আর যদি আমি এক্সোক্রাইন গ্ল্যান্ডের কথা বলি, তাহলে এটা অনেক ধরনের গ্ল্যান্ডের কথা বলতে পারি, মানে যেগুলো তোর এনজাইম রিলিজ করছে। ঠিক আছে, তারপরে তোর সিবাসিয়াস গ্ল্যান্ড থেকে যে সেবাম সিক্রিশন হচ্ছে, মানে অয়েলি গ্ল্যান্ড যেগুলো আছে আমাদের স্কিনে, হ্যাঁ, সেবাম সিক্রিট করে। এছাড়া আমাদের সোয়েট গ্ল্যান্ড থেকে সোয়েট সিক্রিশন হয়, স্যালাইভারি গ্ল্যান্ড থেকে স্যালাইভা সিক্রিশন হয়। তো এগুলো সবই দেখবি, এই সমস্ত গ্ল্যান্ড গুলো কোনো না কোনো ডাক্টেড থ্রুতে ফ্রি সারফেসে গিয়ে, মানে ওপেন কোনো একটা সারফেসে গিয়ে, মানে সেটা কিন্তু ব্লাডে রিলিজ করে না। ঠিক আছে, সোয়েট স্কিন সারফেসে রিলিজ হচ্ছে। যদি আমি কোনো এনজাইমের কথা বলি, কোনো ডাইজেস্টিভ জুসের কথা বলি, তাহলে ইন্টেস্টিনাল লিউমেনের মধ্যে সেটা ফ্রি সারফেস অফ দ্য ইন্টেস্টিনাল লিউমেন, মানে লিউমেনের ভেতর সেটা রিলিজ হচ্ছে। গ্যাস্ট্রিক গ্ল্যান্ড থেকে যে গ্যাস্ট্রিক জুস সিক্রিটেড হয়, সেটাও স্টমাকের যে ফ্রি সারফেস হয় সেখানে সিক্রিটেড হয়। তো এগুলো সমস্তই ডাক্টের থ্রুতে রিলিজড হচ্ছে। ঠিক আছে, তার মানে আমরা যদি এক্সোক্রাইন গ্ল্যান্ডের কথা বলি, তাহলে আমরা জানবো যে এক্সোক্রাইন গ্ল্যান্ড মানে হচ্ছে সেখানে ডাক্ট রয়েছে। অন দি আদার হ্যান্ড, যদি এন্ডোক্রাইন গ্ল্যান্ডের কথা বলি, এগুলো হচ্ছে ডাক্টলেস গ্ল্যান্ড। মানে ধর কোনো একটা গ্ল্যান্ড রয়েছে, এটা কিন্তু কোনো ডাক্ট নেই। এরা কি করছে, এদের যে সিক্রিশনটা রয়েছে, এরা ডিরেক্টলি এদের সিক্রিশনটা রিলিজ করে দিচ্ছে ব্লাডে। কোনো ডাক্ট নেই এখানে। ঠিক আছে, ডিরেক্টলি এদের সিক্রিশনটা ব্লাডের মধ্যে রিলিজ করে দিচ্ছে। ঠিক আছে, তাহলে এরা হচ্ছে ডাক্টলেস গ্ল্যান্ড, ডাক্টলেস গ্ল্যান্ড। এখন যেহেতু আমরা এই চ্যাপ্টারে হরমোনস নিয়েই ডিসকাস করব, সেই জন্য হরমোনস এর ডেফিনেশনটা আমাদের একটু বুঝে নিতে হবে। ফার্স্ট অফ অল, হরমোনস আর নন নিউট্রিয়েন্ট কেমিক্যালস, মানে এগুলো কোনো বডিকে কোনো নিউট্রিশন প্রোভাইড করছে না, তবে সেগুলো অ্যাক্ট অ্যাজ ইন্টারসেলুলার মেসেঞ্জার্স এন্ড আর প্রোডিউসড ইন ট্রেস অ্যামাউন্ট। খুব কম পরিমাণে রিলিজড হয়। ঠিক আছে, খুব কম পরিমাণে প্রডিউসড হয়, খুব কম পরিমাণে রিলিজড হয়, কিন্তু এরা ইন্টারসেলুলার মেসেঞ্জার হিসেবে কাজ করে। মানে ধর, এই যে হরমোনটা ব্লাডে তো রিলিজড হলো, এটা কি করবে, এটা কোনো না কোনো টার্গেট টিস্যুতে গিয়ে কাজ করে। ধর কোনো না কোনো একটা টার্গেট সেল আছে, সেই সেলের ওপর এরকম রিসেপ্টরস থাকে। এই রিসেপ্টরস এর ওপর গিয়ে এই হরমোনস গুলো বাইন্ড করে যায়, বাইন্ড করে সেই সেলের মধ্যে বিভিন্ন ধরনের চেঞ্জেস আনে। ঠিক আছে, তাহলে হরমোন, যদি আমি
মানে ডেফিনেশন হিসেবে বলি, তিনটে জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে তারা নন নিউট্রিয়েন্ট সাবস্টেন্স, দ্বিতীয় হচ্ছে তারা ইন্টারসেলুলার মেসেঞ্জার হিসেবে কাজ করে, এবং 3 নম্বর হচ্ছে তারা খুব কম পরিমাণে প্রডিউসড হচ্ছে, এবং 4 নম্বর যেটা আমি তোদেরকে বললাম, বোঝানোর জন্য বললাম, যেটা ইন্টারসেলুলার মেসেঞ্জার হিসেবে কিভাবে কাজ করছে, রিলিজড হওয়ার পর কোনো সেল রয়েছে, সেলটা হচ্ছে তার টার্গেট টিস্যু বা টার্গেট অর্গান, এবং তার উপর বিভিন্ন রিসেপ্টরস থাকে, সেই স্পেসিফিক রিসেপ্টরসে গিয়ে হরমোনস গুলো বাইন্ড করে, এবং সেলের মধ্যে কিছু না কিছু চেঞ্জ, সেলের গ্রোথ হতে পারে, ডেভেলপমেন্ট হতে পারে, যাই হোক সেলের কিছু ইন্টারনাল চেঞ্জেস আনবে। ঠিক আছে, মানে এটা হচ্ছে হরমোন। এবার নেক্সট হচ্ছে, যেহেতু আমরা এন্ডোক্রাইন গ্ল্যান্ডস এর কথা বলছি, আমাদের বডিতে বিভিন্ন ধরনের এন্ডোক্রাইন গ্ল্যান্ডস আছে, ঠিক আছে, এবং সেগুলো কি কি নাম কি কি বলেছে, পিনিয়াল গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড বলেছে একদম প্রথমে, মাস্টার গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ড, পিনিয়াল গ্ল্যান্ডের কথা বলেছে, এগুলো দুটোই আমাদের ব্রেনেরই মানে একটা অংশ বলতে পারিস তুই। থাইরয়েড গ্ল্যান্ড আছে, অ্যাড্রিনাল গ্ল্যান্ড আছে, প্যানক্রিয়াস আছে, থাইরয়েডের সাথে কিছু গ্ল্যান্ডস অ্যাসোসিয়েটেড রয়েছে, পড়াবো, থাইরয়েড গ্ল্যান্ড, থাইমাস গ্ল্যান্ড রয়েছে, এবং গোনাডস রয়েছে। গোনাডস মানে হচ্ছে মেলদের ক্ষেত্রে সেটা টেস্টিস, ফিমেলস এর ক্ষেত্রে ওভারি, মানে রিপ্রোডাক্টিভ অর্গানস গুলো কিন্তু হরমোন রিলিজিং অর্গানস। ঠিক আছে, হলো। এবার এছাড়া আমাদের এরকম কিছু অর্গানস রয়েছে শরীরে যেগুলো কিন্তু হরমোন রিলিজ করে। ঠিক আছে, আমরা হয়তো সেগুলোর বিষয়ে খুব একটা ডিটেলসে আলোচনা করি না, যদিও এই চ্যাপ্টারে আছে তোদের, কিন্তু সেই অর্গানস গুলো কিন্তু হরমোন সিক্রিট করে। যেমন গ্যাস্ট্রোইন্টেস্টিনাল ট্র্যাক্ট, মানে আমাদের যে পুরো অ্যালিমেন্টারি ক্যানাল বা আমাদের যে যে পৌষ্টিক তন্ত্র রয়েছে, যে গাট রয়েছে, সেখানেও কিন্তু বিভিন্ন অংশ থেকে হরমোন সিক্রিটেড হয়, লিভার থেকে সিক্রিটেড হয়, কিডনি থেকে হয়, হার্টের থেকে হয়, এরাও কিন্তু বিভিন্ন ধরনের হরমোন প্রডিউস করে। একদম লাস্টে জিআই ট্র্যাক্টের হরমোনস এর ব্যাপারে আমরা ডিসকাস করবো, কিডনি আর হার্টের ব্যাপারেও বলা আছে, সেগুলো সব বলবো। এবার এই যে এন্ডোক্রাইন গ্ল্যান্ডস গুলো রয়েছে, এই সমস্ত এন্ডোক্রাইন গ্ল্যান্ডস কিন্তু অ্যাকচুয়ালি আমি যদি মেইনলি দেখি, পিটুইটারি গ্ল্যান্ড, পিটুইটারি গ্ল্যান্ডের কাজটা হাইপোথ্যালামাস রেগুলেট করে। ঠিক আছে, হাইপোথ্যালামাস কিন্তু পিটুইটারি গ্ল্যান্ডের কাজটা রেগুলেট করে, মানে মাস্টার অফ মাস্টার হচ্ছে অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাস। তো হাইপোথ্যালামাসটা কি জিনিস? হাইপোথ্যালামাস হচ্ছে, আমি যদি ব্রেনের স্ট্রাকচারটা একদম বেসিক স্ট্রাকচার বলি, ব্রেনের বেসিক স্ট্রাকচারটা কি আছে? এই যে ফোর ব্রেনের পার্ট, ঠিক আছে, এই যে ফোর ব্রেন, মিড ব্রেনের পর থেকে যে ফোর ব্রেন শুরু হয়, তো ফোর ব্রেনের এটা হচ্ছে সেরিব্রাম। ঠিক আছে, এবার এখানে যে আমাদের ডায়েনসেফলন বলে একটা পার্ট রয়েছে, ফোর ব্রেনের ডায়েনসেফলন পার্ট। তো ডায়েনসেফলনে আমরা জানি এরকম থ্যালামাস থাকে, ঠিক আছে, দুপাশে দুটো থ্যালামাস থাকে, এর সামনের দিকটাতে থাকে হচ্ছে মানে বেসটা হচ্ছে হাইপোথ্যালামাস, এবং এই হাইপোথ্যালামাস থেকে তোর একটা স্টক অ্যারাইজ করে, স্টকটাকে ইনফান্ডিবুলাম বলি আমরা, সেখান থেকেই কিন্তু তোর এরকম পিটুইটারি গ্ল্যান্ড তৈরি হয়েছে। ঠিক আছে, মানে পিটুইটারি গ্ল্যান্ডটা ঝুলছে হাইপোথ্যালামাস থেকে, হাইপোথ্যালামাসের মানে বেসটা থেকে। তাহলে এটা একটা গেল। আরেকটা জিনিস হচ্ছে, ব্রেনের একদম পেছনে ডরসাল সাইডে আরেকটা গ্ল্যান্ড রয়েছে, এটার সম্পর্কেও পড়ানো হবে, সেই গ্ল্যান্ডটার নাম হচ্ছে পিনিয়াল গ্ল্যান্ড। ঠিক আছে, এটারও আলাদা ফাংশন আছে, এটাকে আমরা বলছি পিনিয়াল গ্ল্যান্ড, একদম যদি বেসিক তোদেরকে স্ট্রাকচার বলি। তো আমরা হাইপোথ্যালামাস জিনিসটা কি? হাইপোথ্যালামাসটা হলো, হাইপোথ্যালামাস কোথায় লোকেট সেটা তো বললাম। তো এটা হচ্ছে দ্য হাইপোথ্যালামাস ইজ দ্য বেসাল পার্ট অফ দ্য ডায়েনসেফেলন। প্রথমে বলেছে এই পুরো পার্টটা হচ্ছে বেসিক্যালি ডায়েনসেফেলনের পার্ট, তার বেস হচ্ছে হাইপোথ্যালামাস, forebrain, and it regulates a wide spectrum of body function. এখানে কিছু স্পেসিফিক সেলস আছে যেগুলোকে নিউরো সিক্রিটরি সেলস বলে। দেখ, হাইপোথ্যালামাসের এমনি ফাংশনস তোর, এটা তোরা নিউরাল মানে নার্ভাস সিস্টেম যখন পড়েছিস তখন দেখেছিস সেটা লিম্বিক সিস্টেমের পার্ট, মানে তোর ইমোশনস কন্ট্রোল করছে, মোটিভেশন দিচ্ছে, তাছাড়া থার্স্ট, ইটিং, এই যে আমাদের জিনিসগুলো, এগুলোকে রেগুলেট করছে হাইপোথ্যালামাস। বডি টেম্পারেচার রেগুলেট করছে, ইট অলসো অ্যাক্টস অ্যাজ থার্মোস্ট্যাট। তার সাথে সাথে হাইপোথ্যালামাসের আরেকটা ফাংশন হচ্ছে, এখানে কিছু সেলস রয়েছে, নিউরো সিক্রিটরি সেলস বলি, তাদের কাজ হচ্ছে মানে যেটাকে গ্রুপ অফ সেলস গুলোকে একসঙ্গে বলা হয় নিউক্লিয়াই। ঠিক আছে, গ্রুপ অফ সেলস গুলোকে একসঙ্গে বলা হয় নিউক্লিয়াই। এদের কাজ হচ্ছে তোর পিটুইটারি গ্ল্যান্ডের হরমোন সিক্রিশনটাকে রেগুলেট করা। পিটুইটারি হরমোন, পিটুইটারি যেই হরমোনস গুলো সিক্রিট করবে সেগুলোর সিনথেসিস আর সিক্রিশনটাকে রেগুলেট করা হচ্ছে আবার হাইপোথ্যালামাসের কাজ। মানে পিটুইটারি হরমোন সিক্রিট করবে কি করবে না, কোন হরমোনটা প্রডিউস করবে, কিভাবে করবে, সবটাই কিন্তু হাইপোথ্যালামাসের আন্ডারে, সবটাই হাইপোথ্যালামাসের আন্ডারে। তাই জন্য হাইপোথ্যালামাস দু ধরনের হরমোনস রিলিজ করতে পারে। একটা হচ্ছে রিলিজিং হরমোন, ঠিক আছে, রিলিজিং হরমোনের কাজ হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করা টু রিলিজ দেয়ার সিক্রিশন, এটা একটা। আরেকটা হচ্ছে ইনহিবিটিং হরমোন, যে
কোনো একটা হরমোন আমাদের ব্লাডে খুব বেশি বেড়ে গেছে, মানে পিটুইটারি থেকে রিলিজ হওয়া কোনো একটা হরমোন হয়তো ব্লাডে বেড়ে গেছে, এবার সেই হরমোনটাকে আমাকে কমাতে হবে, সিক্রিশনটা কমাতে হবে, সেটাও কিন্তু হাইপোথ্যালামাস ইনহিবিটিং হরমোন রিলিজ করে সেটাকে আটকাতে পারে, পিটুইটারিকে গিয়ে নির্দেশ দেয় যে তুমি আর তোমার হরমোন রিলিজ করো না। ঠিক আছে, এবার বিভিন্ন ধরনের হরমোনস আছে, যেই হরমোনস গুলোকে রিলিজ করতে তার রিলিজিং হরমোন লাগে, এবং সেই হরমোনস গুলোকে মানে তার রিলিজটাকে বন্ধ করার জন্য আবার ইনহিবিটিং হরমোন লাগে। ঠিক আছে, আবার কিছু কিছু হরমোনস আছে যারা এই জিনিসটা নিজেরাই রেগুলেট করতে পারে। তো প্রচুর এখানে এক্সাম্পল রয়েছে, কিন্তু এনসিআরটি আমাদের শুধু এখানে দুটো এক্সাম্পল দিয়েছে। সেটা হচ্ছে, আমি যদি গোনাডোট্রপিন রিলিজিং হরমোনের কথা বলি, মানে জিএনআরএইচ, এই জিএনআরএইচ যেটা তোর হাইপোথ্যালামাস থেকে রিলিজড হচ্ছে, জিএনআরএইচ রিলিজড হচ্ছে তোর হাইপোথ্যালামাস থেকে, এবং এর কাজ হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ডকে গিয়ে, মানে মেইনলি অ্যান্টেরিয়র পিটুইটারি আর কি, অ্যান্টেরিয়র পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে কিসের জন্য, যাতে এ জিটিএইচ রিলিজ করে। জিটিএইচ অ্যাকচুয়ালি দু ধরনের হরমোন রয়েছে জিটিএইচ এর আন্ডারে, একটা হচ্ছে লিউটিনাইজিং হরমোন, আরেকটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এদের আলাদা আলাদা কাজ থাকে, সেটা আমরা পরে ডিসকাস করব, কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে তোকে খেয়াল রাখতে হবে জিএনআরএইচটা হচ্ছে একটা রিলিজিং হরমোন, যেটা পিটুইটারিকে তোর জিটিএইচ বা গোনাডোট্রপিন হরমোন রিলিজ করতে স্টিমুলেট করছে। আরেকটা জিনিস হচ্ছে সোম্যাটোস্ট্যাটিন বলে একটা হরমোন আছে, এটা হাইপোথ্যালামাস রিলিজ করে গ্রোথ হরমোনের রিলিজটাকে ইনহিবিট করার জন্য। হাইপোথ্যালামাস আরেকটা হরমোন রিলিজ করছে, এটার নাম হচ্ছে সোম্যাটোস্ট্যাটিন, বাট এটার ইফেক্টটা কিন্তু, সোম্যাটোস্ট্যাটিনের যে ইফেক্টটা সেটা কিন্তু তোর ইনহিবিটরি ইফেক্ট। সোম্যাটোস্ট্যাটিন এটার রোলটা হচ্ছে গ্রোথ হরমোনকে রিলিজ হতে দিচ্ছে না, মানে ইনহিবিটরি ইফেক্ট। ঠিক আছে, তাই আমি বলেছি রিলিজিং হরমোনও আছে, ইনহিবিটরি হরমোনও আছে, একটা এক্সাম্পল দিয়েছে, আর এর থেকে এক্সট্রা কিছু মনে রাখতে হবে না, নিতে কোনো প্রশ্ন করবে না। These hormones originating in the hypothalamic neurons pass through the axon, মানে এই হরমোনস গুলো কিন্তু স্পেসিফিক্যালি তোর হাইপোথ্যালামাসে এই যে নিউরোসিক্রেটরি সেলস গুলো তো এগুলো তৈরি করছে, তো সেগুলো কি অ্যাকচুয়ালি এই হরমোনস গুলো অ্যাক্সনের থ্রুতে, মানে নিউরনস এর কিছু নিউরোসিক্রেটরি সেলস এ তৈরি হয়ে তার অ্যাক্সনস এর থ্রুতে, অ্যাক্সন এন্ডিং এর থ্রুতে সেটা রিলিজড হয়, এবং নার্ভ এন্ডিং এর মানে অ্যাক্সন দিয়ে রিলিজড হয়, তার মানে নার্ভ এন্ডিং দিয়ে সেটা বাইরে বেরিয়ে আসবে। কিন্তু এই হরমোনস গুলো পিটুইটারি রিচ করতে গেলে একটা পোর্টাল সার্কুলেটরি সিস্টেম মানে দরকার হয় এখানে। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে ধর দেখ, এই হচ্ছে হাইপোথ্যালামাস, এখানে এরকম ইনফান্ডিবুলাম। এবার দেখ, তোর যে পিটুইটারি গ্ল্যান্ডটা আছে এর দুটো অংশ থাকে, একটা হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি আর একটা হচ্ছে পস্টেরিয়র পিটুইটারি। তোকে খেয়াল রাখতে হবে অ্যান্টেরিয়র পিটুইটারিতে যে নিউরোসেক্রেটরি সেলস হাইপোথ্যালামাস থেকে যে হরমোনস গুলো রিলিজ করছে, সেটা একটা পোর্টাল সিস্টেমের থ্রুতে নিচের দিকে নামে, অ্যান্টেরিয়র পিটুইটারিতে নামে, এটা একটা পোর্টাল সিস্টেম। ঠিক আছে, এটা একটা পোর্টাল সিস্টেম। পোর্টাল সিস্টেম বলতে কি, মানে যেই সিস্টেমটার কাজ এখানে কি, পোর্টাল সিস্টেম তোরা জানিস, পোর্টাল সিস্টেম মানে হচ্ছে ডিরেক্টলি পস্টেরিয়র ভেনা কেভাকে জয়েন করছে না, ঠিক আছে, তার আগে অন্য কোনো একটা অর্গানে গিয়ে কিছু সাবস্টেন্স রিলিজ করছে, এরকম একটা পোর্টাল সিস্টেম কিন্তু আমরা হেপাটিক পোর্টাল সিস্টেমও পড়েছি, মানে যেটা আমাদের ইন্টেস্টাইন থেকে আগে লিভারে যাবে, লিভার থেকে হেপাটিক ভেন গিয়ে তোর পস্টেরিয়র ভেনা কেভাকে জয়েন করবে, এটাও এক ধরনের পোর্টাল সিস্টেম, হেপাটিক পোর্টাল সিস্টেম যেটাকে বলা হয়। তার মানে কি, যেখানে তোর ভেন রিলিজ হওয়ার কথা কিন্তু সেখানে ভেনটা ডিরেক্টলি পস্টেরিয়র ভেনা কেভাকে জয়েন করছে না, কি করছে, এখানে একটা ক্যাপিলারি সিস্টেম বা একটা পোর্টাল সিস্টেম ফর্ম করছে, যেটা হার্টে যাওয়ার আগে অন্য কোনো একটা অর্গানকে কিছু জিনিস সাপ্লাই করছে, তারপরে সেটা হার্টের সাথে গিয়ে কানেক্ট করছে। এই পোর্টাল, যেটাকে অ্যাকচুয়ালি হাইপোফাইজিয়াল পোর্টাল সিস্টেম বলে, এটাকে অ্যাকচুয়ালি হাইপোফাইজিয়াল পোর্টাল সিস্টেম বলা হয়, এবং এই পোর্টাল সিস্টেমের মাধ্যমেই কিন্তু এই নিউরোসিক্রেটরি সেলস যে হরমোনস গুলো রিলিজ করছে, অ্যাক্সনাল এন্ডিং দিয়ে রিলিজ করছে, সেটা তোর এই হাইপোফিজিয়াল পোর্টাল সিস্টেমের থ্রুতে অ্যান্টেরিয়র পিটুইটারিকে রিচ করছে। কিন্তু যদি আমি পস্টেরিয়র পিটুইটারির কথা বলি, পস্টেরিয়র পিটুইটারি কিন্তু নিজের থেকে কোনো হরমোন প্রডিউস করতে পারে না, পস্টেরিয়র পিটুইটারি নিজের থেকে কোনো হরমোন প্রডিউস করতে পারে না। কি করে, এর শুধু কাজ হচ্ছে রিলিজ করা। কিরকম, হাইপোথ্যালামাসে এরকম কিছু নিউরনস রয়েছে, ঠিক আছে,
এবং এই নিউরনস গুলোর কাজ হচ্ছে, এই নিউরনস গুলো কিছু হরমোন রিলিজ করে। এখানে অ্যাকচুয়ালি আমরা দুটো হরমোনের কাজ মানে এক্সাম্পল পড়বো। একটা হচ্ছে অক্সিটোসিন, আর একটা হচ্ছে ভেসোপ্রেসিন বা এডিএইচ, শর্টে লিখছি এখানে, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, ভেসোপ্রেসিনের আরেকটা নাম। তো যদি তোকে একটা প্রশ্ন করে, যে এটা প্রশ্ন আসেও ইনফ্যাক্ট পিওয়াইকিউ তে আছে এই কোশ্চেনটা, সেটা হচ্ছে posterior pituitary is under the direct neural regulation of the hypothalamus। মানে anterior pituitary কিন্তু hypophyseal portal সিস্টেমের থ্রুতে রিলিজিং হরমোনস গুলো পাচ্ছে বা যেই ম্যাটেরিয়ালস গুলো আসছে, কিন্তু যদি আমি posterior pituitary কথা বলি, সেটা কিন্তু directly is under the regulation of the hypothalamus। ডিরেক্ট মানে posterior pituitary নিজে নিজে কোনো কাজ করতে পারে না, অ্যান্টেরিয়র পিটুইটারি নিজের থেকে তো হরমোন রিলিজ করে, তার জন্য রিলিজিং হরমোন লাগে, সেটা হাইপোথ্যালামাস পাঠাচ্ছে। কিন্তু পস্টেরিয়র পিটুইটারি কিন্তু নিজে কোনো হরমোন সিনথেসাইজও করতে পারছে না, তাকে কাজ করতে গেলে পুরোটাই হাইপোথ্যালামাসের আন্ডারে থেকে কাজ করতে হচ্ছে। হাইপোথ্যালামাস যে হরমোনস গুলো প্রডিউস করছে, সেগুলোই কিন্তু আলটিমেটলি পস্টেরিয়র পিটুইটারি রিলিজ করছে। এরকম দুটো হরমোন আছে, অক্সিটোসিন আর ভেসোপ্রেসিন বা এডিএইচ, অ্যান্টি ডাইউরেটিক হরমোন। কেমন? আচ্ছা, নেক্সট এবার হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। হ্যাঁ, পিটুইটারি গ্ল্যান্ডের স্ট্রাকচার সিম্পল, সমস্যা নেই। পিটুইটারি গ্ল্যান্ডের যদি স্ট্রাকচার দেখিস, প্রথম কথা হচ্ছে এইটা হাইপোথ্যালামাস। আচ্ছা, আমি অলরেডি তোদেরকে বলে দিয়েছি এগুলো হচ্ছে হাইপোথ্যালামিক নিউরনস। হ্যাঁ, এই নিউরনস গুলো অ্যাকচুয়ালি তোর পস্টেরিয়র পিটুইটারিতে, মানে পস্টেরিয়র পিটুইটারি থেকে এডিএইচ আর অক্সিটোসিন রিলিজ করতে হেল্প করছে। আর এটা হচ্ছে তোর পোর্টাল সার্কুলেশন, যেটাকে আমি অলরেডি বলে দিয়েছি, হাইপোফিজিয়াল পোর্টাল সার্কুলেশন। ঠিক আছে, এর থ্রুতে রিলিজিং হরমোনস গুলো অ্যাকচুয়ালি অ্যান্টেরিয়র পিটুইটারিতে আসছে। এখন অ্যান্টেরিয়র পিটুইটারি দুটো পার্ট, মানে দুটো পার্ট বলতে আমি যেটা বোঝাচ্ছি সেটা হচ্ছে, এই ধর স্টক যেখান থেকে নেমেছে পিটুইটারি গ্ল্যান্ড, এটা হচ্ছে পস্টেরিয়র পিটুইটারি। অ্যান্টেরিয়র পিটুইটারিটাই হচ্ছে সব থেকে ভলিউম ওয়াইজ এটার ইয়েটা অনেক বেশি, এবং এর মেন যে জায়গাটা, মানে যেখান থেকে হরমোন রিলিজ করছে, মানে মোস্ট অফ দ্য হরমোন যেই জায়গা থেকে রিলিজড হয়, সেটাকে আমরা বলি পার্স ডিস্টালিস। এই জায়গাটাকে আমরা বলছি পার্স ডিস্টালিস। ঠিক আছে, পার্স ডিস্টালিস। এর সঙ্গে ফিউজড একটা রিজন আছে, এটাকে বলে পার্স ইন্টারমিডিয়া। হিউম্যানস এর ক্ষেত্রে এই পার্স ইন্টারমিডিয়েটে অ্যাকচুয়ালি পার্স ডিস্টালিসের সঙ্গে কিছুটা ফিউজড থাকে। তবে ম্যাক্সিমাম মানে অ্যান্টেরিয়র পিটুইটারি বললেই কিন্তু আমরা যদি নিজেদের ক্ষেত্রে বলি, হিউম্যান বডির ক্ষেত্রে বলি, তাহলে অ্যান্টেরিয়র পিটুইটারি মানেই হচ্ছে তোর এটা পার্স ডিস্টালিস, মানে মেইন পোর্শনটা হচ্ছে পার্স ডিস্টালিস, তার সঙ্গে পার্স ইন্টারমিডিয়েটটা তোর ফিউজড হয়ে আছে। এটারও একটা রোল আছে, আমি বলে দেবো। এবার ব্যাপারটা হচ্ছে বাকি মানে অ্যান্টেরিয়র পিটুইটারির পরের যে পোর্শনটা আছে, এটাই আরেকটা বলে দিই, এটাকে বলা হয় অ্যান্টেরিয়র পিটুইটারি একটা নাম আছে, সেটা হচ্ছে অ্যাডিনোহাইপোফাইসিস। ঠিক আছে, অ্যাডিনোহাইপোফাইসিস। আর যেটা পস্টেরিয়র পিটুইটারি, এটাকে আমরা বলি নিউরোহাইপোফাইসিস। নিউরোহাইপোফাইসিস। এবার অ্যাডিনোহাইপোফাইসিস যেমন পার্স ডিস্টালিস, পার্স ইন্টারমিডিয়ার কথা বললাম, নিউরোহাইপোফাইসিস বলতে মেনলি যেটা বোঝায় সেটা হচ্ছে পার্স নার্ভোসা। ঠিক আছে, সেটা হচ্ছে পার্স নার্ভোসা। নিউরোহাইপোফাইসিস, পার্স নার্ভোসা। ওকে, এবার প্রশ্নটা হচ্ছে এই পার্স ডিস্টালিস থেকে বা অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে মেইনলি কি কি হরমোনস আসছে? একটা হচ্ছে গ্রোথ হরমোন, ঠিক আছে, তারপরে হচ্ছে প্রোল্যাকটিন, থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, এটা যেমন টিএসএইচ একটা স্টিমুলেটিং হরমোন যেটা থাইরয়েড গ্ল্যান্ডকে গিয়ে স্টিমুলেট করবে, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন এসিটিএইচ, লিউটিনাইজিং হরমোন এফএসএইচ, এই দুটোই মানে এলএইচ আর এফএসএইচ এই দুটোই গোনাডোট্রপিন হরমোনের কিন্তু মানে কি বলবো দুটো টাইপস আর কি। এর সঙ্গে পার্স ইন্টারমিডিয়া যে পোর্শনটা বলেছে, যেটা পার্স ডিস্টালিসের সঙ্গে কিছুটা ফিউজড অবস্থায় থাকে। ঠিক আছে, এই যে বলেছে ইন হিউম্যানস দ্য পার্স ইন্টারমিডিয়া ইজ অলমোস্ট মার্জ উইথ পার্স ডিস্টালিস, এটা কিন্তু একটা হরমোন রিলিজ করছে, এমএসএইচ, মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন। ঠিক আছে, মেলানিন প্রোডাকশনকে ইনক্রিজ করে। মেলানিন মানে আমাদের বডিতে যে মেলানোসাইটস যে সেলস গুলো আছে এবং যেখানে যেখানে শরীরের মেলানোসাইট আছে সেখানে কালার দেওয়ার জন্য, কালার প্রোডাকশনের জন্য বা যেই কালারটা আসবে সেটাকে স্টিমুলেট করছে হচ্ছে তোর এই মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, যেটা
পার্স ইন্টারমিডিয়া থেকে কিন্তু রিলিজড হয়। আচ্ছা, এবার যেটা পস্টেরিয়র পিটুইটারি বলে দিয়েছি, এখান থেকে অক্সিটোসিন আর ভ্যাসোপ্রেসিন আসছে। এখন কথাটা হচ্ছে যে আমাদের গ্রোথ হরমোন, যেটা প্রথম যে হরমোনটার কথা বলা হলো, যেটা পার্স ডিস্টালিস বা অ্যান্টেরিয়র পিটুইটারি অ্যাডিনো হাইপোফাইসিস থেকে রিলিজড হচ্ছে, এটা যদি অতিরিক্ত সিক্রিটেড হয়, ঠিক আছে, অতিরিক্ত যদি সিক্রিটেড হয় তাহলে তার এফেক্ট হচ্ছে, ওভার সিক্রিশন হলে তার এফেক্ট হচ্ছে জাইগান্টিজম, ঠিক আছে, দৈত্যের মতো চেহারা হয়ে যাবে, জাইগান্টিজম। আর যদি লো সিক্রিশন হয় তাহলে স্টান্টেড গ্রোথ, ঠিক আছে, যেটাকে আমরা বলছি ডুয়ার্ফিজম, বামন ডুয়ার্ফিজম। খেয়াল রাখবি এই স্টান্টেড গ্রোথটা, এরপর আমরা থাইরয়েড হরমোনের একটা জায়গায় পড়বো, ক্রেটিনিজমের ওখানে, শিশুদের মধ্যে হয়, প্রেগনেন্ট মহিলাদের যদি থাইরয়েডের কোনো মানে ম্যালফাংশনিং থাকে, তো সেখানে কিন্তু গ্রোথ রিটার্ডেড কথাটা লিখেছে এবং তার সাথে মেন্টাল রিটার্ডেশন কথাটা লেখা আছে। ডোয়ার্ফিজমের ক্ষেত্রে কিন্তু মেন্টাল রিটার্ডেশনটা নয়, তো এটা গুলিয়ে ফেলবি না, কনফিউজড হবি না, বলে দিলাম। যদি স্টান্টেড গ্রোথ শুধু তোকে বলছে তাহলে সেটা হচ্ছে ডোয়ার্ফিজমের কথা বলছে, মানে গ্রোথ হরমোন যদি কম রিলিজড হয়। এছাড়া অ্যাডাল্টের ক্ষেত্রে হঠাৎ করে, মানে তোর বয়সের একটা মোটামুটি একটা মিডল এজে এসে হুট করে যদি গ্রোথ হরমোন খুব বেশি করে রিলিজ হওয়া শুরু হয়ে যায়, প্রথমটা এটা বলেছে সেটা একদম ছোট থেকে বলছে, ঠিক আছে, একদম ছোট থেকে বলছে, কিন্তু যদি অ্যাডাল্টের মধ্যে হঠাৎ করে গ্রোথ হরমোন রিলিজ হওয়া স্টার্ট হয়, ঠিক আছে, এই যে এক্সেস সিক্রিশন অফ গ্রোথ হরমোন ইন অ্যাডাল্টস স্পেশালি ইন দ্য মিডল এজ, খেয়াল রাখতে হবে মিডল এজে যদি এটা স্টার্ট হয়ে যায় তাহলে কিন্তু আমাদের ফেস এবং মানে শরীরের বিভিন্ন জায়গায় ডিফর্মিটি আসবে, বোনের ডিফর্মিটি, মানে জটা ধর অতিরিক্ত বড় হয়ে গেছে, ঠিক আছে, মানে ডিফর্মিটি আসে, মানে ডিসপ্রপোর্শনেট লাগে বডিটাকে দেখতে। সেই ক্ষেত্রে আমরা এটাকে বলি অ্যাক্রোমেগালি ডিজিজ। অ্যাক্রোমেগালি ডিজিজ এটা কিন্তু সিরিয়াস কমপ্লিকেশন, এবং যদি অনেকদিন ধরে আনচেকড থাকে, ইভেন এটা হয় অ্যাকচুয়ালি যতক্ষণ না অ্যাক্রোমেগালি তে গ্রোথ হরমোন, যেটা মানে বয়সের মানে মিডল এজে গিয়ে যদি হঠাৎ করে গ্রোথ হরমোন ইনক্রিজ হতে থাকে, তাহলে সেটা অনেক সময় সিমটমস না আসলে, মানে যেটা ভিজিবল সিমটমস না আসলে কিন্তু ধরা পড়ে না, ঠিক আছে, এবং সেটা যদি অনেকদিন ধরে এরকম ভাবে আনচেক থেকে যায় তাহলে কিন্তু প্রিম্যাচিওর ডেথ ইফ আনচেকড। এবং এখানে এই জিনিসটা লিখেছে যে the disease is hard to diagnose in early stages and often goes undetected for many years until changes in external features become noticeable। তারপরে একটা হরমোনের কথা বলেছে, আচ্ছা এটা হরমোন নাম্বার 1, হ্যাঁ, গ্রোথ হরমোন, আমি পয়েন্ট আউট করে দিচ্ছি, গ্রোথ হরমোন। এবার রয়েছে প্রোল্যাকটিন, পিআরএল লেখে এটাকে শর্টে পিআরএল। প্রোল্যাকটিন regulates the growth of mammary gland and formation of milk in them, important point। প্রোল্যাকটিন বলে যে হরমোনটা আছে সেই অ্যাকচুয়ালি দেখ আমাদের মিল্ক প্রোডাকশন ডিউরিং ল্যাকটেশন পিরিয়ড অনেকগুলো হরমোন এখানে কাজ করে, কিন্তু প্রোল্যাকটিনের কথা যদি স্পেসিফিক্যালি বলি, এরপরে আমি আরো দুটো হরমোনের কথা বলবো। বলবো অক্সিটোসিন, যেটা পস্টেরিয়র পিটুইটারি থেকে রিলিজ হচ্ছে, সেটার কি কাজ এই মিল্ক প্রোডাকশনের ক্ষেত্রে। আরেকটা আমি একদম লাস্টে বলবো প্রোজেস্টেরন, ঠিক আছে। কিন্তু তিনটা হরমোনসের মধ্যে তোকে মেন পয়েন্টস গুলোকে খেয়াল রাখতে হবে। প্রোল্যাকটিনের কাজ যেটা বলছে এখানে এনসিআরটি বলছে, সেটা হচ্ছে মেমরি একদম আর্লি, মানে যখন ল্যাকটেশন পিরিয়ড স্টার্ট হয় বা যেই সময় থেকে আস্তে আস্তে মিল্ক প্রোডাকশন শুরু হবে ডিউরিং প্রেগন্যান্সি, সেই সময় প্রোল্যাকটিন কিন্তু মেমরি গ্ল্যান্ডের গ্রোথটাকে রেগুলেট করে, অন্য সময়ও করে, কিন্তু মেমরি গ্ল্যান্ডের যে এক্সেসিভ মানে যে গ্রোথটা সেটা কিন্তু প্রোল্যাকটিন করছে এবং মিল্ক ফর্মেশনে হেল্প করছে, স্পেশালি ল্যাকটেশন পিরিয়ডে আর কি, যখন দরকার মিল্ক প্রডিউস করা। থার্ড যে হরমোনটা বলছে টিএসএইচ, এর কাজ তো অবভিয়াসলি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটার কাজ হচ্ছে থাইরয়েড হরমোন মানে থাইরয়েড গ্ল্যান্ড থেকে T3 T4 যাতে রিলিজ হয়, মানে থাইরক্সিন যে হরমোনটা আছে সেটা যাতে রিলিজ হয় সেটাকে রেগুলেট করে। এসিটিএইচ অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোনের কাজ হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স যেটা রয়েছে, অ্যাড্রিনাল কর্টেক্স যে রয়েছে, মানে মেইনলি গ্লুকোকর্টিকয়েড, অ্যাকচুয়ালি গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, সেক্স স্টেরয়েড যেগুলো রিলিজ হয়, তো মানে এসিটিএইচ এর মেইন ফাংশন হচ্ছে গ্লুকোকর্ড, এখানে স্পেসিফিক্যালি গ্লুকোকর্টিকয়েডের কথা লিখেছে, মানে অ্যাড্রিনাল কর্টেক্স কে অ্যাকচুয়ালি ইনডিউস করে। তারপরে আরো দুটো হরমোনের কথা বলছে, এলএইচ আর 5 নম্বর করে দিচ্ছি, এলএইচ এন্ড এফএসএইচ। এরা জিটিএইচ এর আমি বলেছি দুটো টাইপস, লিউটিনাইজিং হরমোন আর একটা হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটার অ্যাক্টিভিটি মানে যেটা হচ্ছে গোনাডোট্রপিন বলি একসাথে। যদি আমি মেলের ক্ষেত্রে বলি, মেলসের ক্ষেত্রে এলএইচ এর ফাংশন হচ্ছে লেডিক সেলকে স্টিমুলেট করা, লেডিক সেলকে স্টিমুলেট করে। তোরা জানিস লেডিক সেলস কোথায় থাকে, মানে এই হচ্ছে টেস্টিকুলার লোবিউলের মধ্যে যে সেমিনিফেরাস টিউবিউলস আছে, এগুলো সেমিনিফেরাস টিউবিউলস, তার মাঝে মাঝে এরকম স্পিন্ডল শেপড আমরা কিছু ইন্টারস্টিশিয়াল সেলস দেখতে পাই যেগুলোকে বলে লেডিক সেলস। এই এলএইচ এর ফাংশন হচ্ছে এই লেডিক সেলস গুলোকে স্টিমুলেট করবে,
স্টিমুলেট করে লেডিক সেলের কাজ হচ্ছে লেডিক সেল আবার টেস্টোস্টেরন রিলিজ করবে, টেস্টোস্টেরন টেস্টোস্টেরন রিলিজ করে। ঠিক আছে, টেস্টোস্টেরন এক ধরনের অ্যান্ড্রোজেন যেটা স্পারমাটোজেনেসিস প্রসেসকে রেগুলেট করছে। এবং এবং তার সাথে, এটা তো এলএইচ এর ক্ষেত্রে বললাম, এলএইচ এর ক্ষেত্রে বললাম, মেলস এর ক্ষেত্রে এফএসএইচ আর এই টেস্টোস্টেরন মানে যেটাকে অ্যান্ড্রোজেন বলছে সেটাই মেনলি টেস্টোস্টেরন। এফএসএইচ আবার কি, মানে ধর এখানে তো স্পারমাটোগোনিয়া সেলস আছে, ঠিক আছে, কিন্তু তার ফাঁকে ফাঁকে তো সার্টোনি সেলস থাকে, রাইট, এরকম ফাঁকে ফাঁকে তো সার্টোনি সেলস থাকে। তো কি হয়, যেমন এলএইচ এর কাজ হলো লেডিক সেল থেকে টেস্টোস্টেরন রিলিজ করে সেটাকে মানে স্পারমাটোজেনেসিসটাকে রেগুলেট করানো। আবার মেলস এর ক্ষেত্রে এফএসএইচ যে হরমোনটা আছে, ফলিকল স্টিমুলেটিং হরমোন, এটার কাজ হচ্ছে এটা অ্যাকচুয়ালি সার্টোনি সেলটাকে ইনডিউস করে। এবং এফএসএইচ অ্যান্ড্রোজেন দুজনে মিলে, অ্যান্ড্রোজেন বলতে এখানে টেস্টোস্টেরনের কথা বলছি, দুজনে মিলে স্পারমাটোজেনেসিসের পুরো প্রসেসটাকে রেগুলেট করছে। ঠিক আছে, এফএসএইচ মেনলি সার্টোনি সেলের থ্রুতে ফাংশন করে। কাজটা কি, কাজটা হচ্ছে ওভারঅল স্পারমাটোজেনেসিস প্রসেসটাকে রেগুলেট করবে কে কে, তাহলে এফএসএইচ আর অ্যান্ড্রোজেন। কিন্তু অ্যান্ড্রোজেন বা টেস্টোস্টেরন রিলিজ করতে কে হেল্প করছে, লেডিক সেল। আশা করছি ক্লিয়ার হয়ে গেছে। এবার যদি আমি ফিমেলস এর ক্ষেত্রে বলি, ফিমেলস এর ক্ষেত্রে এলএইচ এর এলএইচ এর যে ফাংশনটা আছে, দুটো ফাংশন আছে অ্যাকচুয়ালি ফিমেলস এর ক্ষেত্রে। এলএইচ এর দুটো ফাংশন, একটা হচ্ছে গ্রাফিন ফলিকল রাপচার করে ওভিলেশন ঘটানো, যেখান থেকে সেকেন্ডারি ওসাইট রিলিজ হবে জানিস। দ্বিতীয় হচ্ছে এই যে গ্রাফিন ফলিকলটা রাপচার করে গেল, তারপরে যে রেমেনেন্টস গুলো পড়ে আছে, মানে অবশিষ্ট যে সেলস গুলো পড়ে আছে, সেটা তোরা জানিস কর্পাস লিউটিয়ামে কনভার্টেড হয়ে যায়। এবং এই কর্পাস লিউটিয়াম কিন্তু প্রোজেস্টেরন রিলিজ করতে শুরু করে। কিন্তু কর্পাস লিউটিয়ামটাকে যতদিন মেনটেন করতে হবে লিউটিয়াল ফেজে, সেই কাজটা কিন্তু এলএইচ করছে। তাহলে মেনটেন্স কর্পাস লিউটিয়াম, সিএল লিখলাম শর্টে। আর এটা হচ্ছে এফএসএইচ, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ফলিকুলার গ্রোথে হেল্প করে। ঠিক আছে, মেইনলি কি করছে ফিমেলস এর ক্ষেত্রে, ফলিকুলার সেলস যেগুলো গ্রো করে, মানে প্রাইমারি ফলিকল থেকে সেকেন্ডারি ফলিকল থেকে টারশিয়ারি ফলিকল থেকে গ্রাফিন ফলিকল, এই যে চেঞ্জটা পুরোটাই কন্ট্রোল করছে হচ্ছে এফএসএইচ। তো ফলিকুলার সেলস এর গ্রোথ, ফলিকুলার গ্রোথ। ঠিক আছে, এখানে লিখে যায় stimulates the growth and development of ovarian follicles in females. তারপরে যেটা বলেছিলাম নেক্সট এমএসএইচ, এটা মনে হয় 6 নম্বর ছিল। ওকে, এমএসএইচ মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, এটা মেলানিন কন্টেইনিং সেলস কে স্টিমুলেট করে and regulates the pigmentation of the skin. এরপরে চলে আসছে পুরোটাই posterior pituitary ক্ষেত্রে, এটা হচ্ছে pars nervosa, posterior pituitary, যেটার মেইন পার্ট বলেছিলাম পার্স নার্ভোসা। এখানে অক্সিটোসিনের কাজটা কি, দুটো হরমোন রিলিজ হবে। এবং বলে দিয়েছি যে পস্টেরিয়র পিটুইটারি বা পার্স নার্ভোসাটা পুরোটাই কিন্তু ইজ আন্ডার দ্য ডিরেক্ট কন্ট্রোল অফ হাইপোথ্যালামাস। ঠিক আছে, ডিরেক্ট কন্ট্রোল অফ হাইপোথ্যালামাস। তো অক্সিটোসিনের সেখানে রোলটা কি, অক্সিটোসিন কি করে, অক্সিটোসিনের দুটো কাজ। একটা হচ্ছে ফিটাল ইজেকশন রিফ্লেক্স, তোরা পড়বি বা পড়েছিস, এই যে যখন ডেলিভারি হবে, পার্চুরেশন হবে, তো সিগন্যাল আসে। ঠিক আছে, একটা সিগন্যাল আসে। অ্যাকচুয়ালি প্রথম সিগন্যালটা ওই ফিটাস যে ফুললি ডেভেলপড হয়ে গেছে এবং প্লাসেন্টা, এই দুটো জিনিস মিলে, এই দুটো স্ট্রাকচার মিলে আমাদের পশ্চিমের পিটুইটারিকে গিয়ে একটা তোর মানে স্টিমুলাস দেয়। সেই স্টিমুলাসটা কি, সেই স্টিমুলাসটা কাজ করে হচ্ছে অক্সিটোসিন রিলিজ করতে হেল্প করে। তো একটু অক্সিটোসিন রিলিজ হওয়ার সঙ্গে সঙ্গে কি হয়, আমাদের ফিমেলসদের ইউটেরাইন যে মাসেলস গুলো আছে তার মধ্যে যে মায়োমেট্রিয়াম যে লেয়ারটা আছে, তোরা জানিস এন্ডোমেট্রিয়ামে ইমপ্লান্টেশন হয় আর মায়োমেট্রিয়াম অ্যাকচুয়ালি কন্ট্রাকশন হয়। ঠিক আছে, ডিউরিং চাইল্ড ডেলিভারি মায়োমেট্রিয়ামটা কন্ট্রাক্টেড হবে। তো অ্যাকচুয়ালি মায়োমেট্রিয়ামের সারফেসে কিছু রিসেপ্টরস লেগে থাকে এবং এই যে অক্সিটোসিনটা রিলিজড হলো প্রথমবার, স্বল্প অক্সিটোসিন যে রিলিজড হলো, সেটা ওই মায়োমেট্রিয়ামের রিসেপ্টরসের সাথে বাইন্ড করে সেটাকে কন্ট্রাক্ট করবে এবং কন্ট্রাকশনের ফলে ফার্দার অক্সিটোসিন রিলিজড হবে। তার মানে এর পরপর যতগুলো কন্ট্রাকশন হবে সেটা অক্সিটোসিন রিলিজ করবে কি, মায়োমেট্রিয়াম কন্ট্রাকশন। তো মায়োমেট্রিয়ামটা ইজ অ্যাকচুয়ালি মেড আপ অফ স্মুথ মাসেল। তো অক্সিটোসিনের কাজ হচ্ছে, এটা মানে যেটা আমরা সেক্সুয়াল রিপ্রোডাকশনে পড়ি, মানে হিউম্যান রিপ্রোডাকশনে পড়ি, ওখানে আরো ডিটেইলসে পড়ানো হবে। তো ব্যাপারটা হচ্ছে অক্সিটোসিনের এখানে মেইন ফাংশন যেটা বললাম, মায়োমেট্রিয়াম which is made up of smooth muscle, সেটাকে চাইল্ড ডেলিভারির সময় কন্ট্রাকশনে হেল্প করে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে প্রোলাক্টিন, যেরকম মিল্ক ফর্মেশন আর আমেরিকানদের ডেভেলপমেন্টে হেল্প করেছিল, অক্সিটোসিনের কাজ হচ্ছে এবার মিল্কটাকে
রিলিজ করা, মানে একটা বলেছি ম্যামারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট এন্ড গ্রোথ, আর একটা বলেছে মিল্ক ফর্মেশন বলেছিলাম প্রোল্যাকটিনের ক্ষেত্রে। এবার অক্সিটোসিনের কাজ হচ্ছে আফটার, মানে পোস্ট ন্যাটাল কেয়ার, তোরা জানিস আফটার দ্য ডেলিভারি অফ দ্য চাইল্ড, এবার ল্যাকটেশন পিরিয়ড যে চলছে সেখানে মিল্কের রিলিজটাকে রেগুলেট করছে কিন্তু অক্সিটোসিন, স্টিমুলেট দ্য একটা হচ্ছে কন্ট্রাকশন, আর এই যে কন্ট্রাকশন অফ দ্য ইউটেরাইন মাসল, আর মিল্ক ইজেকশন ফ্রম দ্য ম্যামারি গ্ল্যান্ড। লাস্ট ইজ ভেসোপ্রেসিন। ভেসোপ্রেসিন মেইনলি আমাদের কিডনিতে, কিডনির যে ডিসিটি আছে, ঠিক আছে, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল আছে, সেখান থেকে প্রচুর পরিমাণে সোডিয়াম আর ওয়াটার রিঅ্যাবজর্ব করায়। তার এডিএইচ কখন রিলিজ হয় এটা এক্সক্রিশনের পার্ট, ছোট্ট করে আবার একটু বলে দিচ্ছি। পিসিটি যেমন কোনো কন্ডিশন ছাড়াই, মানে শরীরে জল বেশি আছে কি কম আছে পিসিটির কোনো ফারাক পড়ে না, পিসিটি সবসময় ওই গ্লুকোজ 70 to 80% ওয়াটার এগুলো রিঅ্যাবজর্ব করাবে, এটা পিসিটির কাজ। ডিসিটি কিন্তু কন্ডিশনের উপর ডিপেন্ড করে ফাংশন করে, ঠিক আছে। এই যে ফাইনালি ইউরিন যে প্রডিউসড হবে, কালেক্টিং ডাক্টে যে ইউরিনটা আসছে, সেই ইউরিনের কনসেন্ট্রেশনটা কি হবে, সেটা কি খুব বেশি ডাইলিউটেড হবে বা সেটা কি খুব বেশি কনসেন্ট্রেটেড হবে, এই জিনিসটা রেগুলেট করে হচ্ছে ডিসিটি, মানে ডিসাইড করে কি ধরনের ইউরিন প্রডিউস করবো, সেটা কার উপর নির্ভর করে, যে আমার বডির কন্ডিশনটা কি আছে। যদি বডিতে প্রচুর পরিমাণে জল থাকে তাহলে রিঅ্যাবজর্পশন কমে যাবে, সেখানে এডিএইচ এর কোনো ভূমিকা নেই। কিন্তু যদি আমার শরীরে জল খুব কম রয়েছে, ঠিক আছে, খুব কম জল রয়েছে, তুই ধর খুব কম জল খেয়েছিস, তাহলে সেক্ষেত্রে আমাকে তো চেষ্টা করতে হবে যতটুকু জল রয়েছে সেটা আমি মানে আমি কনজার্ভ করে রাখি। তো সেই কনজার্ভ করার জন্য অ্যাকচুয়ালি জল তো শুধু শুধু রিঅ্যাবজর্ব করা যায় না, জলের সাথে মানে আয়ন্স রিঅ্যাবজর্ব হলে তার পেছনে পেছনে ওয়াটারও এসে রিঅ্যাবজর্ব হতে থাকে। তো আর অবভিয়াসলি মানে ওয়াটার, এই ইলেকট্রোলাইট আর ওয়াটারের ব্যালেন্সটা মেনটেন হবে। তো সেক্ষেত্রে এডিএইচ এর কাজ হচ্ছে ডিসিটি থেকে ম্যাক্সিমাম, যদি আমাদের শরীরে জলের ঘাটতি থাকে তবেই এডিএইচ রিলিজড হবে, এবং তার কাজ হচ্ছে মেইনলি ডিসিটি থেকে সোডিয়াম বা যে কোনো ধরনের আয়ন্স, মানে কিছু আয়ন, স্পেসিফিক আয়ন্স এবং ওয়াটার রিঅ্যাবজর্ব করিয়ে নেবে। মেইনলি সোডিয়াম আর ওয়াটারের কথা বলা মানে হয় এখানে, ঠিক আছে, ওয়াটার এন্ড সাম ইলেকট্রোলাইটস বাই দ্য ডিসিটি, ডিস্টাল কনভলিউটেড টিউবিউল। তাহলে সেক্ষেত্রে কি হচ্ছে না, ডাইউরেসিস জিনিসটাকে আমরা আটকাতে পারছি, ঠিক আছে। ডাইউরেসিস মানে কি, এক্সেসিভ ইউরিন প্রোডাকশন। এডিএইচ এর নাম কি, অ্যান্টি ডাইউরেটিক হরমোন, তার মানে যে ডাইউরেসিসকে আটকাচ্ছে, যে ডাইউরেসিসকে আটকাচ্ছে, এডিএইচ অ্যান্টি ডাইউরেটিক হরমোন। এবার অনেক সময় কি হয় যে এডিএইচ ধর খুব কম সিক্রেটেড হচ্ছে বা এডিএইচ এর প্রোডাকশন হচ্ছে না, কোনো কারণে এডিএইচ এর ঘাটতি হয়েছে শরীরে। এবার সেই ক্ষেত্রে কি হবে, তো বডিতে অলরেডি ওয়াটার কম, ওয়াটারের স্কেয়ারসিটি রয়েছে, এদিকে এডিএইচ ও রিলিজ হতে পারছে না, তাহলে সেক্ষেত্রে কি হবে, সেক্ষেত্রে আমাদের শরীরে একটা রোগ হয় ডায়াবেটিস ইনসিপিটাস। এটা কিন্তু মেলিটাসের সাথে গড়াবো না, মেলিটাসটা আমরা ইনসুলিনের ডেফিসিয়েন্সিতে পড়ি, এটা হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। এখানে কিন্তু গ্লুকোজের কোনো ব্যাপার নেই, মেলিটাসের ক্ষেত্রে গ্লুকোজ রিলিজ হয়, এক্সেস গ্লুকোজ ইউরিন দিয়ে বেরিয়ে যায়, সেখানে ইউরিনে গ্লুকোজ প্রেজেন্ট থাকে, এখানে কিন্তু ইউরিনে কোনো গ্লুকোজের ট্রেস তুই পাবি না। কিন্তু প্রবলেমটা হচ্ছে তোর এই জিনিসগুলো হবে যে এক্সেসিভ তোর ইউরিনেশন হবে, মানে ডাইউরেসিস তো হবেই, যেটা এডিএইচ বন্ধ হচ্ছিল সেটা হতে পারবে না, ডাইউরেসিস হবে। অতিরিক্ত জল যদি শরীর থেকে বেরিয়ে যায় তাহলে অবভিয়াসলি ডিহাইড্রেশন হবে, এই কন্ডিশনটাকে আমরা বলছি হচ্ছে ডায়াবেটিস ইনসিপিটাস। নেক্সট আরেকটা গ্ল্যান্ডে চলে আসি, পিনিয়াল গ্ল্যান্ড থেকে। এই গ্ল্যান্ডের একটা অদ্ভুত ব্যাপার, সেটা হচ্ছে আমরা যত হরমোনস পড়বো সব হরমোনস এর কিছু স্পেসিফিক ফাংশন আছে, কিন্তু পিনিয়াল গ্ল্যান্ডে তুই দেখবি অনেক কিছু এমন ফাংশনস রয়েছে, মানে সব ধরনের হরমোনস এর ফাংশনই পিনিয়াল গ্ল্যান্ড একাও করে দিচ্ছে, ঠিক আছে। তো যাই হোক দিয়েছে এনসিআরটি আমাদের সেগুলো, মানে অ্যাকচুয়ালি পিনিয়াল গ্ল্যান্ড থেকে যে তোর হরমোনটা রিলিজড হয় মেলাটোনিন, তার আমাদের এই স্লিপ ওয়েক সাইকেল, এই যে সার্ক্যাডিয়ান রিদম বা বায়োলজিক্যাল ক্লক, কখন ঘুমোচ্ছি, কখন যাচ্ছি, কখন মেটাবলিক অ্যাক্টিভিটি কিভাবে কি হচ্ছে, ঘুমিয়ে থাকার সময়, জেগে থাকার সময়, এই জিনিসটাকে রেগুলেট করে হচ্ছে মেলাটোনিন। পিনিয়াল গ্ল্যান্ড কোথায় প্রেজেন্ট আমি একটু এর আগে ওদেরকে দেখিয়ে দিয়েছি, ডরসাল সাইড অফ দ্য ব্রেন, মানে আমাদের যে ওই অ্যাকচুয়ালি থার্ড ভেন্ট্রিকল হয় ব্রেনের, তার ঠিক পেছনের দিকে, ঠিক আছে, মানে হাইপোথ্যালামাসের ওই পার্টটায় আর কি, একদম ডরসাল সাইড অফ দ্য ব্রেন। এখানে লিখেছে পিনিয়াল গ্ল্যান্ড ইজ লোকেটেড ইন দ্য ডরসাল সাইড অফ দ্য ফোর ব্রেন, মেনলি বলতে পারি, মানে ওই পোর্শনটা হচ্ছে আমাদের পুরোটাই ফোর ব্রেন, সেরিব্রাম আর বাকি যা আছে থ্যালামাস, হাইপোথ্যালামাস, ঠিক আছে। এবার এখান থেকে যে হরমোনটা রিলিজ হচ্ছে যেটার নাম মেলাটোনিন, যেটা তোর স্লিপ ওয়েক সাইকেলকে তো রেগুলেট করছেই, যেটাকে বলে 24 আওয়ার ডায়ার্নাল রিদম অফ আওয়ার বডি। এছাড়া বডি টেম্পারেচার রেগুলেশনের একটা কাজ। তাছাড়া কি করছে, আমাদের মেটাবলিজমটাকে ইনফ্লুয়েন্স করছে, স্কিন পিগমেন্টেশনটাকে ইনফ্লুয়েন্স করছে,
ফিমেলসদের ক্ষেত্রে মেনস্ট্রুয়াল সাইকেলকে কন্ট্রোল করে, প্লাস ডিফেন্স ক্যাপাবিলিটি আছে। ঠিক আছে, ডিফেন্স ক্যাপাবিলিটি আছে। কি কি বললাম? একটা হচ্ছে স্লিপ ওয়েক সাইকেল, এটা তো প্রধান। বডি টেম্পারেচার রেগুলেট করে। বডি টেম্পারেচার রেগুলেশনে তোরা হাইপোথ্যালামাসের কথা পড়েছিস। ঠিক আছে, অ্যাকচুয়ালি থাইরয়েড গ্ল্যান্ডও মানে থাইরক্সিন হরমোনও বডি টেম্পারেচার রেগুলেট করতে পারে। যাই হোক, সেটা আলাদা পার্ট। এখানে পিনিয়াল গ্ল্যান্ডেও সেম জিনিসটা আমরা পড়ছি। তাহলে স্লিপ ওয়েক সাইকেল, বডি টেম্পারেচার রেগুলেশন, মেটাবলিজম কন্ট্রোল করে, ডিফেন্সেও এর ভূমিকা আছে। তাছাড়া এটা কি বলেছি, মেনস্ট্রুয়াল সাইকেল আর স্কিন পিগমেন্টেশন। ঠিক আছে, স্কিন পিগমেন্টেশন, মেলাটোনিন নামটা থেকে স্কিন পিগমেন্টেশনটা কিন্তু আইডিয়া করা যায়। ঠিক আছে, চল নেক্সট, থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড, প্রথম কথা, থাইরয়েড গ্ল্যান্ডটা এই যে প্রেজেন্ট রয়েছে, এটা ব্যাক সাইডটা দেখিয়েছে থাইরয়েড গ্ল্যান্ডের। আমি যদি ফ্রন্টটা যদি দেখাই, তাহলে এরকম একটা কানেকটিভ টিস্যু রয়েছে, এটাকে বলে ইসথমাস। ইসথমাস, ঠিক আছে। এই ইসথমাস দিয়ে থাইরয়েড গ্ল্যান্ডে দুটো এই দানা কানেক্টেড, বাটারফ্লাই শেপ একটা গ্ল্যান্ড। এবার তুই যদি তার পেছনটা দেখিস, তখন তুই এই জিনিসটা দেখতে পাবি, পেছনে কিন্তু কানেক্টেড, পেছনটা এরকম এরকম ভাবে রয়েছে, মানে এই ট্র্যাকিয়ার পার্টটা দেখা যাচ্ছে। ঠিক আছে, এবার এখানে আবার কিছু প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রয়েছে। থাইরয়েড গ্ল্যান্ডের এক একটা লোবসের পেছনে দুটো করে এরকম প্যারাথাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, সেটা পরে আসছি। তো ব্যাপারটা হচ্ছে, থাইরয়েড গ্ল্যান্ডটা যদি তুই দেখিস, টিস্যুটা যদি তুই দেখিস, এখানে কিছু সেলস রয়েছে। এই যে থাইরয়েড ফলিকলস, ঠিক আছে, দুটো পার্টস থাকে অ্যাকচুয়ালি। ঠিক আছে, একটা হচ্ছে ইট ইজ কম্পোজড অফ ফলিকলস এন্ড স্ট্রোমাল টিস্যু, মানে এগুলো হচ্ছে তোর থাইরয়েড ফলিকলস, এখানে সেলস থাকে, এবং সেটা একটা দেখ মাঝখানে একটা লিউমেন বা একটা ফাঁকা অংশকে ঘিরে রেখেছে। এই কথাটা বলেছে, এনক্লোজিং আ ক্যাভিটি। ইচ থাইরয়েড ফলিকল ইজ কম্পোজড অফ ফলিকুলার সেলস। ঠিক আছে, এইগুলো হচ্ছে থাইরয়েড। একটা হলো, বলে দিচ্ছি, একটা হচ্ছে ফলিকল, থাইরয়েড ফলিকল, থাইরয়েড ফলিকল, একটা সিঙ্গেল থাইরয়েড ফলিকল। অনেক থাইরয়েড ফলিকল থাকে, সেটা একটা ক্যাভিটিকে এনক্লোজ করে রাখে, মাঝখানে ক্যাভিটি এনক্লোজ করে রেখেছে, এবং এর চারপাশে যে সেলস গুলো রয়েছে সেগুলোকে বলে ফলিকুলার সেলস। ঠিক আছে, ফলিকল সেলস বা ফলিকুলার সেলস ক্যাভিটিকে এনক্লোজ করে রেখেছে। এখান থেকে মেইনলি কি কি হরমোন রিলিজ হয়, মানে থাইরক্সিন হরমোন, একটা হচ্ছে টেট্রাআয়োডোথাইরোনিন মানে T4, একটা হচ্ছে ট্রাইআয়োডোথাইরোনিন। এই দুটো হরমোনের প্রধান এলিমেন্ট বা কনস্টিটিউয়েন্ট হচ্ছে আয়োডিন। ঠিক আছে, আয়োডিনটা হচ্ছে কনস্টিটিউয়েন্ট এসেনশিয়াল ফর দ্য নর্মাল রেট অফ দ্য হরমোন সিনথেসিস ইন দ্য থাইরয়েড গ্ল্যান্ড। ডেফিসিয়েন্সি হয় যখন, মানে আয়োডিনের যখন খাবারে ফুডে ডেফিসিয়েন্সি হয়, তখন যে সমস্যাটা দেখা যায় সেটা হচ্ছে হাইপোথাইরয়েডিজম। হাইপোথাইরয়েডিজম, যেখানে থাইরয়েড গ্ল্যান্ডের এনলার্জমেন্ট হচ্ছে, থাইরক্সিন হরমোন ভালোভাবে প্রডিউস হতে পারছে না, আয়োডিনের ডেফিসিয়েন্সি রয়েছে, তখন গ্ল্যান্ডটা কি করবে, গ্ল্যান্ডটা অ্যাকচুয়ালি কিছুটা কি বলবো, একটা সিমটম শো করে। সেই সিমটমটা হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের এনলার্জমেন্ট। ঠিক আছে, যেটাকে আমরা সিম্পল গয়টার বলি বা কমনলি গয়টার বলা হয়। এবার এটা তো সিম্পল গয়টারের কথা বললাম, এটা একটা ডিজিজ মানে ডিসঅর্ডার, সেটা সিম্পল গয়টার। সিম্পল গয়টার আরেকটা ডিসঅর্ডারের কথা বলছে, সেটা কি, যদি কোনো একটা প্রেগন্যান্ট লেডির ক্ষেত্রে, ঠিক আছে, প্রেগন্যান্ট লেডির ক্ষেত্রে যদি থাইরয়েড গ্ল্যান্ডের ম্যালফাংশনিং হয়, মানে কম থাইরক্সিন রিলিজড হয়, কম থাইরক্সিন সিক্রিটেড হয়, সেটা কিন্তু জরায়ুতে থাকা বাচ্চাটির উপরও তার প্রভাব ফেলে। ঠিক আছে, এবং সেটাকে আমরা বলছি ক্রেটিনিজম, এবং সেই শিশু ছোট থেকেই কিন্তু তার গ্রোথ স্টান্টেড হবে। এখানে এই জিনিসটা বলছি, গ্রোথ হরমোনের ক্ষেত্রে শুধু স্টান্টেড গ্রোথ পড়েছিলাম, এখানে একটা জিনিস অ্যাড হচ্ছে, সেটা হচ্ছে মেন্টাল রিটার্ডেশন। ঠিক আছে, এখানে পড়ছি মেন্টাল রিটার্ডেশন। আর লো ইন্টেলিজেন্স কম হবে, লো ইন্টেলিজেন্স কোশেন্ট, abnormality, skin abnormality থাকে কিছু, deaf mutism etc. in adult women hypothyroidism 3 নম্বর যেটা বলছে অ্যাডাল্ট উইমেনের ক্ষেত্রে, মানে ধর যে প্রেগন্যান্সির কোনো কথা বলা হচ্ছে না, অ্যাডাল্ট উইমেনের ক্ষেত্রে হাইপোথাইরয়েডিজম মানে থাইরয়েড গ্ল্যান্ড যদি কম থাইরক্সিন রিলিজ করে, তাহলে তার মেনস্ট্রুয়াল সাইকেলও কিন্তু ইরেগুলার হয়ে যায়। খেয়াল রাখতে হবে, ফিমেলস এর ক্ষেত্রে থাইরক্সিন হরমোনের কিন্তু একটা বিরাট বড় মানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ফিমেলসদের মেনস্ট্রুয়াল সাইকেল রেগুলেট করা। মানে যদি মেনস্ট্রুয়াল সাইকেলের অনেক রিজন আছে ইরেগুলারিটি, তার মধ্যে কিন্তু দেখা যায় মানে অনেক সময় সেই ইরেগুলারিটি আসলে যে টেস্ট দেওয়া হয়, ব্লাড টেস্ট করতে দেওয়া হয়, সেখানে কিন্তু থাইরয়েডের টেস্ট করতে দেওয়া হয়। ঠিক আছে, ইরেগুলারিটি এটার জন্য হতে পারে।
এবার হচ্ছে ওভার সিক্রিশন। গ্ল্যান্ডটা কখন ওভার সিক্রিট করবে? ওভার সিক্রিট কখন করবে মানে ধর থাইরয়েড গ্ল্যান্ডে কোনো নোডুল ফর্মেশন হয়েছে, কোনো টিউমার ফর্ম করেছে, বা যেটা ধর ক্যান্সারাস ইন নেচার, ম্যালিগন্যান্সি দেখা গেছে কোনো কারণে, সেই ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে। সেই ক্ষেত্রে থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি বেড়ে যাচ্ছে এবং সেটাকে আমরা বলছি অ্যাকচুয়ালি হাইপার থাইরয়েডিজম। আগেরটা বললাম হাইপো, এটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম, স্বাভাবিক ব্যাপার। এবং এই হাইপার থাইরয়েডিজমের জন্য একটা ডিজিজ হয়, একটা অটো ইমিউন ডিসঅর্ডার, এটা গ্রেভস ডিজিজ, ঠিক আছে? এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার। দ্যাট কি হয় অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাস, হাইপোথ্যালামাস টিএসএইচ রিলিজ করছে, টিএসএইচ আরএইচ, ঠিক আছে? এটাকে, হ্যাঁ ঠিক আছে, টিএসএইচ আরএইচ, এটা রিলিজ করলে পরে পিটুইটারি গ্ল্যান্ড মানে তোর অ্যান্টেরিয়র পিটুইটারি রিলিজ করবে টিএসএইচ। টিএসএইচ থাইরয়েড গ্ল্যান্ডকে গিয়ে স্টিমুলেট করে, থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করে টু রিলিজ T3T4 থাইরক্সিন, T3T4, ঠিক আছে? এখন কি হয়, এটা তো নর্মাল একটা ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে বললাম, মানে হেলদি ইন্ডিভিজুয়ালের ক্ষেত্রে এই জিনিসটা ঘটে। এখন কি হচ্ছে, T3T4 এর মানে কাজটা কিরকম ভাবে হয়, এই যে ফলিকল সেলস গুলো আছে যেগুলো বলেছি, মানে থাইরয়েড ফলিকল, তার উপর কিছু রিসেপ্টর থাকে, সবসময় টার্গেট অর্গানের উপর রিসেপ্টর থাকবে, রিসেপ্টর ছাড়া কাজ হবে না। তো এই রিসেপ্টরের উপর গিয়ে টিএসএইচ বসবে, ঠিক আছে? এই রিসেপ্টরটার উপর যদি টিএসএইচটা গিয়ে বাইন্ড করে, তবেই থাইরয়েড ফলিকল সেলস গুলোর থেকে T3T4 রিলিজড হবে, ঠিক আছে? এই যে সেলস গুলো আছে এখান থেকে T3T4 রিলিজ হবে, ভালো কথা। এখন ব্যাপারটা হচ্ছে T3T4 নিজের রেগুলেশনটাকে অফও করতে পারে, সুইচ অফ করতে পারে। মানে ধর ব্লাডে অনেকটা T3T4 এবার বেড়ে গেছে, এখন আর ইনহিবিটিং হরমোনের কোনো দরকার নেই। আমি বলেছিলাম এর আগে, মানে প্রচুর রিলিজিং হরমোন আছে যে রিলিজ করাবে, হাইপোথ্যালামাস এর কাজ যেটা, ইনহিবিটিং হরমোন আছে যে ইনহিবিট করাবে, কিন্তু এরকমও প্রচুর হরমোন আছে যারা নিজের সিক্রিশন নিজে বন্ধ করতে পারে। তো T3T4 মানে থাইরক্সিন হচ্ছে এমন হরমোন, এ অ্যাকচুয়ালি হাইপোথ্যালামাসকে গিয়ে তোর এই পুরো জিনিসটাকে স্টপ করতে বলতে পারে, নিজের সিক্রিশনটাকে আটকাতে বলতে পারে। কিন্তু কিন্তু এই যে ডিজিজটা গ্রেভস ডিজিজ, এর ক্ষেত্রে সমস্যাটা হচ্ছে আমাদের বডিতে যদি ইমিউন সিস্টেম, মানে অ্যাকচুয়ালি এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার, ঠিক আছে? দিস ইজ বেসিক্যালি অ্যান অটো ইমিউন ডিসঅর্ডার। এবার এই অটো ইমিউন ডিসঅর্ডারের সমস্যাটা কি, আমাদের বডিতে কিছু অ্যান্টিবডি প্রডিউসড হতে থাকে, এই অ্যান্টিবডি গুলো আবার টিএসএইচ কে মিমিক করে, মানে টিএসএইচ এর মতন ছদ্মবেশে তোর এই রিসেপ্টরের সাথে বাইন্ড করে যায়, মিমিক করে, ঠিক আছে? এই অ্যান্টিবডিজ গুলো মিমিক করে টিএসএইচ কে, যখনই মিমিক করবে তখন সমস্যাটা কি হবে, এই যে তোর রিসেপ্টরস গুলো ছিল যেখানে টিএসএইচ এসে বাইন্ড করেছিল, এখন এই অ্যান্টিবডিজ গুলো কি করবে, এই রিসেপ্টরে গিয়ে বাইন্ড করবে, অ্যান্টিবডিজ গুলো এই রিসেপ্টরে এসে বাইন্ড করে যাবে। তাহলে থাইরয়েড গ্ল্যান্ড বা থাইরয়েডের ফলিকল সেলস তো আর বুঝতে পারছে না, ও হচ্ছে কনস্ট্যান্টলি টিএসএইচ আমাকে স্টিমুলেট করে যাচ্ছে রিলিজ হওয়ার জন্য, অথচ এটা তো টিএসএইচ নয়, এগুলো হচ্ছে অ্যান্টিবডিজ যারা টিএসএইচ এর মতন সেজে ছদ্মবেশে কোথায় বসে গেছে, রিসেপ্টরস গুলোর উপর বসে গেছে। তাহলে এই ক্ষেত্রে T3T4 রিলিজ হওয়া বন্ধ হবে না, এবং T3T4 যদি গিয়ে বলেও পিটুইটারিকে গিয়ে যদি বলেও যে তুমি টিএসএইচ রিলিজ করা বন্ধ করো, কোনো লাভ নেই। তো পিটুইটারি কোনো আনসার করতে পারবে না, কারণ পিটুইটারি তো টিএসএইচ রিলিজ করছে না, বা করলেও সেগুলো এখানে এসে বাইন্ড করতে পারছে না, একটা ফলস সিগন্যাল আসছে এখানে, ঠিক আছে? তাহলে যদি থাইরয়েড, তার মানে কি থাইরয়েড গ্ল্যান্ডের অ্যাক্টিভিটি বেড়ে গেল, T3T4 রিলিজ বেড়ে গেল, তাহলে যখনই T3T4 রিলিজ বেড়ে যাবে সেটা হচ্ছে হাইপার থাইরয়েডিজম, এবং তার জন্য যে ডিজিজটা হয় গ্রেভস ডিজিজ, এর একটা খুব ইম্পর্টেন্ট একটা তোর সিমটম হচ্ছে এক্সোপথ্যালমিক গয়টার বা এক্সোপথ্যালমস, যেটা বলা হয় প্রোট্রিউডিং আইস।
চোখগুলো অ্যাজ ইফ বাইরের দিকে ঠিকরে বেরিয়ে আসছে। ঠিক আছে, আর কি কি সমস্যা, আর কি কি সমস্যা, যেহেতু থাইরয়েড গ্ল্যান্ড আমাদের বিএমআর কে রেগুলেট করে, মানে প্রোটিন, কার্বোহাইড্রেট, ফ্যাট, এই সবগুলোর মেটাবলিজমকে কন্ট্রোল করে। ঠিক আছে, তো অতিরিক্ত তোর কার্বোহাইড্রেটের ব্রেকডাউন হতে থাকে শরীরে। ঠিক আছে, অতিরিক্ত কার্বোহাইড্রেটের অ্যাকচুয়ালি ব্রেকডাউন হতে থাকে, মেইনলি কার্বোহাইড্রেট মেটাবলিজম এটাকে রেগুলেট করে। তো অতিরিক্ত কার্বোহাইড্রেটের যদি ব্রেকডাউন হয় তখন স্বাভাবিকভাবে ওয়েট লস হবে। ঠিক আছে, তাহলে প্রোট্রুশন অফ দ্য আইবল, আরেকটা তো হয় এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, এটা তো আছেই। ঠিক আছে, অ্যাক্টিভিটিস বেড়ে গেছে সেটার জন্য। একটা হচ্ছে কম T3 T4 বেরোচ্ছে, সেটার জন্য এনলার্জমেন্ট হচ্ছে, সেটা সিম্পল গয়টারের ক্ষেত্রে বলছি। এটা কিন্তু এক্সঅপথ্যালমিক গয়টার, এই ক্ষেত্রে বেড়ে যাচ্ছে জিনিসটা, থাইরয়েড গ্ল্যান্ড বেড়ে যাচ্ছে, বাট সেটা ডিউ টু ওভার সিক্রিশন অফ দ্য T3 T4। প্রোট্রুশন অফ আইবলস, ইনক্রিজ মেটাবলিক রেট, ওয়েট লস, মেটাবলিক রেট ইনক্রিজ হয়ে যাচ্ছে বলে ওয়েট লস। আই গেস এই চারটে জিনিস রিলেট করে পড়া যাবে। এটা হচ্ছে গ্রেভস ডিজিজ, বাট দিস ইজ অ্যান অটোইমিউন ডিসঅর্ডার। এবার থাইরয়েড গ্ল্যান্ডের বেসিক কিছু ফাংশনস দেখে নিই। ঠিক আছে, বেসিক কিছু ফাংশনস দেখে নিই। যেমন একটা তো বলে দিয়েছি, বেসাল মেটাবলিক রেট কে কন্ট্রোল করছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে সাপোজ দ্য রেড ব্লাড সেল ফর্মেশন, এটা আমরা আরেকটা জায়গাতেও পড়বো কর্টিসল হরমোনের ফাংশনে। তো যেখানে যেখানে সেম ফাংশনস পাচ্ছি খেয়াল রাখতে হবে, নোট ডাউন করে নিবি যে এই হরমোনস গুলো সেম ফাংশন করছে, খেয়াল রাখতে হবে। আরবিসি প্রোডাকশন কে ইনক্রিজ করছে। এছাড়া মেটাবলিজম ও কার্বোহাইড্রেট, প্রোটিন, ফ্যাট বলে দিয়েছি, এটা 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর হচ্ছে ওয়াটার ইলেকট্রোলাইটের ব্যালেন্স মেনটেন করছে থাইরয়েড হরমোন। এবং প্রোটিন হরমোন, এটা যেহেতু একটা বেসিক্যালি মানে থাইরয়েড হরমোন ছাড়া থাইরয়েড গ্ল্যান্ড থেকে আরেকটা প্রোটিন হরমোন অ্যাকচুয়ালি রিলিজড হয়, যেটা আমাদের ব্লাডের ক্যালসিয়াম লেভেলকে রেগুলেট করে। এটা একটু ডিটেইলসে পড়াবো প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের সাথে। এই হরমোনটার নাম হচ্ছে থাইরোক্যালসিটোনিন। অ্যাকচুয়ালি তোদেরকে বললাম এই যে ফলিকুলার সেলস যেটা আছে, ঠিক আছে, তো সেটা তো একটা ক্যাভিটিকে এনক্লোজ করে রেখেছে, এবং তার বাইরে মানে এরকম এরকম চারিদিকে তোর থাইরয়েড ফলিকলস আছে, তার ভিতরে ফলিকুলার সেলস রয়েছে, যেটা একটা ক্যাভিটিকে সারাউন্ড করে রেখেছে। কিন্তু তার বাইরে যে অংশটা এই যে ইন্টারস্টিশিয়ামটা বলতে পারিস, ঠিক আছে, এই স্পেসটাকে বলা হয় স্ট্রোমা। তো স্ট্রোমাতে বেসিক্যালি কিছু সেলস আছে। ঠিক আছে, স্টোমাতে কিছু সেলস থাকে, এই সেলস গুলো থাইরোক্যালসিটোনিন বলে একটা হরমোন রিলিজ করে, যেটা তোর ব্লাডের ক্যালসিয়াম লেভেলটাকে মেনটেন করে। কিন্তু সেটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের প্যারাথরমোনের সাথে একসাথে কাজ করে, অ্যান্টাগনিস্টিক্যালি কাজ করে। কিভাবে বলে দেবো। তাহলে থাইরয়েড গ্ল্যান্ডের বেসিক ফাংশনস হয়ে গেল। এবার চলে যাচ্ছি প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। প্যারাথাইরয়েড গ্ল্যান্ডের কথা আগেই বলে দিয়েছি যে লোকেশন হচ্ছে, যদি থাইরয়েড গ্ল্যান্ডটাকে তুই পেছন দিক থেকে দেখিস সেরকম ট্রাকিয়া, ঠিক আছে, এরকম এখানে দুটো গ্ল্যান্ড তোর এভাবে প্রেজেন্ট রয়েছে। ঠিক আছে, এখন পিটিএইচ মানে প্যারাথরমোন, যেটা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে রিলিজড হয়, এই যে parathyroid glands are present on the back side of the thyroid gland, one pair each in the two lobes of the thyroid gland. এখান থেকে যে হরমোন রিলিজ হচ্ছে পিটিএইচ, যেটা অ্যাকচুয়ালি ক্যালসিয়াম আয়নস এর রেগুলেশনটাকে মানে কন্ট্রোলে রাখে। ঠিক আছে, দুটো হরমোন এখানে একসাথে কাজ করে অ্যান্টাগনিস্টিকলি। যেরকম ইনসুলিন গ্লুকাগনের ক্ষেত্রে পড়বে অ্যান্টাগনিস্টিক ফাংশন, ব্লাড গ্লুকোজ লেভেল ইনসুলিন কমাচ্ছে, গ্লুকাগন বাড়াচ্ছে। এখানে এই জিনিসটাই হয়। কিরকম, এখানে ক্যালসিয়াম মেটাবলিজমটা মানে রেগুলেটেড হচ্ছে। কিরকম ভাবে, ধর ব্লাডে ক্যালসিয়াম কমে গেছে, আমি কমার কথা বলি, ব্লাডে ক্যালসিয়াম কমে গেছে, তখন প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে প্যারাথরমোন রিলিজ হবে। রিলিজ হয়, তিনটে কাজ করে। ব্লাডে ভালো করে বোঝ, ব্লাডে ক্যালসিয়াম লেভেল ড্রপ করেছে তোর কোনো কারণে, এবার সেটাকে বাড়াতে হবে। এখন ক্যালসিয়াম বাড়ানোর সব থেকে বেস্ট উপায়টা কি, আমাদের বোনসে প্রচুর ক্যালসিয়াম স্টোর থাকে, ক্যালসিয়াম মানে ক্যালসিয়ামের বিভিন্ন ধরনের সল্ট রয়েছে বোনসে। তাহলে আমরা প্রথম যে কাজটা করতে পারি, মানে প্যারাথরমোন প্রথম যেটা করে সেটা হচ্ছে বোনের ডিসঅপশন ঘটায়, মানে বোনের ডিমিনারেলাইজেশন ঘটায়। ডিমিনারেলাইজেশন মানে হচ্ছে বোন থেকে মিনারেলস বার করে আনা, ব্লাডে নিয়ে চলে আসা। তাহলে পিটিএইচ এর প্রথম ফাংশনটা হচ্ছে বোনের ডিমিনারেলাইজেশন, বোন থেকে ক্যালসিয়াম বার করে আনছে, ব্লাডের মধ্যে ছেড়ে দিচ্ছে। খাবারের থেকে যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন হয় বা রিঅ্যাবজর্পশন হয়, সেটাকে আরেকটু এনহ্যান্স করে দেয়, বাড়িয়ে দেয়, যাতে ব্লাডে বেশি করে ক্যালসিয়াম আসে। এবং কিছু ক্ষেত্রে আমরা যখন ইউরিন প্রোডাকশন হয়, তো কিছুটা ক্যালসিয়াম কিন্তু আমাদের টিউবিউলার সিক্রিশন হয়ে যায়, মানে বেরিয়ে যায় কিছুটা, মানে ক্যালসিয়াম ইউরিন দিয়ে অ্যাকচুয়ালি লস হয়, তো সেটাকেও আটকে দিচ্ছে। সেই জিনিসটাকেও প্যারাথরমোন রিডিউস করে দিচ্ছে। কেন, যাতে পুরো জিনিসটা এফেক্ট পড়ে হচ্ছে ব্লাড ক্যালসিয়াম লেভেল যেটা কমে গেছিল সেটাকে বাড়িয়ে দেওয়ার জন্য। দেখ লেখা আছে, একটা হচ্ছে
bone resorption, dissolution বা demineralization of bones, reabsorption of calcium by renal tubules থেকে মানে নেফ্রনস এর টিউবিউলস থেকে ক্যালসিয়ামের রিঅ্যাবজর্পশনটাকে বাড়িয়ে দেয়, মেন ব্লাডে নিয়ে চলে আসে, ব্লাড ভলিউমে নিয়ে চলে আসে, মানে জেনারেল ব্লাড সার্কুলেশনে নিয়ে আসে। আর একটা হচ্ছে ইনক্রিজেস ক্যালসিয়াম অ্যাবজর্পশন ফ্রম দ্য ডাইজেস্টেড ফুড, এটা 3 নম্বর। এটা 3 নম্বর। তাহলে এই তিনটে কাজ করে, এই তিনটে ABC করেছে কি, ওকে 1 2 3 ABC যা ইচ্ছা, ঠিক আছে। এই তিনটে জিনিসের মাধ্যমে কি করে, প্যারাথাইরয়েড হরমোনের কাজ হচ্ছে ব্লাডের ক্যালসিয়াম লেভেল যেটা কমে গেছিল এটাকে বাড়ানো, এবং তার জন্যই পিটিএইচ কে আমরা কি বলতে পারি, হাইপার ক্যালসিয়ামিক হরমোন। হাইপার মানে বাড়িয়ে দিচ্ছে ক্যালসিয়াম লেভেল ব্লাডে, বাড়িয়ে দিচ্ছে, হাইপার ক্যালসিয়ামিক হরমোন। অন দ্য মানে আদার হ্যান্ড, ক্যালসিয়াম ব্লাডে বাড়তে থাকলেই তো চলবে না, আমাদের তো একটা হোমিওস্ট্যাসিস মেনটেন করতে হবে, ব্যালেন্স মেনটেন করতে হবে। তাহলে সেটার জন্য মানে প্যারাথাইরয়েড হরমোনের অপোজিটে, अगेंस्टे বা অ্যান্টাগনিস্টিক্যালি কে কাজ করে, থাইরোক্যালসিটোনিন, যেটা আগে বলেছি। along with TCT it plays significant role in the calcium balance in the body। এবার TCT যখন দেখছে, মানে থাইরোক্যালসিটোনিন যখন দেখছে তোর বেড়ে গেছে, কি বেড়ে গেছে, তোর ক্যালসিয়াম ব্লাডে বেড়ে গেছে, তখন থাইরোক্যালসিটোনিন এসে উল্টো কাজগুলো করবে। মেইনলি যেটা করে থাইরোক্যালসিটোনিন সেটা হচ্ছে বোনের মিনারেলাইজেশন ঘটায়, ডিমিনারেলাইজেশনের অপোজিটটা করবে। ডিপ মিনারেল লেখা নেই এটা এনসিইআরটি তে পরিষ্কার, ঠিক আছে, কোথাও লেখা নেই, কিন্তু যাতে অ্যান্টাগনিস্টিক ফাংশনটা বুঝিস, কনসেপ্টটা ক্লিয়ার হয়, না ভুলে যাস, সেই জন্য বলছি। তাহলে আমরা অ্যাকচুয়ালি থাইরোক্যালসিটোনিনের ক্ষেত্রে যেটা বুঝি সেটা হচ্ছে ব্লাডে ক্যালসিয়াম এবার ইনক্রিজ হয়ে গেছিল পিটিএইচ এর অ্যাক্টিভিটির জন্য, এবার সেটাকে কমাতে হবে। কি করবে থাইরোক্যালসিটোনিন, কি করবে, এই যে ক্যালসিয়াম ব্লাডে আছে সেগুলোকে আবার বনে ফিরিয়ে দেবে। আগে কি করেছিল, বোন থেকে পিটিএইচ ক্যালসিয়াম গুলো বার করে ব্লাডে এনেছিল, এবার থাইরোক্যালসিটোনিন অপোজিটটা করবে, মিনারেলাইজেশন অফ বোন করবে, করে ক্যালসিয়াম লেভেলটার একটা মানে ক্যালসিয়াম মেটাবলিজমটাকে রেগুলেট করে, হোমিওস্ট্যাসিস মেনটেন করে, ব্লাডে ক্যালসিয়ামের লেভেলটা এইভাবে মেনটেন হয়। তবে থাইরয়েড গ্ল্যান্ড করার পর একটা জিনিস কিন্তু বলবো, সেটা হচ্ছে TSH, যেটা পিটুইটারি থেকে রিলিজড হয়ে তোর থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করছে, সেটা কিন্তু একমাত্র ফলিকুলার সেলস থেকে T3 T4 বা যেটা থাইরক্সিন হরমোন, সেগুলো রিলিজ করার জন্যই স্টিমুলেট করে, থাইরোক্যালসিটোনিন বা প্যারাথাইরয়েড হরমোনের জন্য কিন্তু নয়, ঠিক আছে। থাইরোক্যালসিটোনিন বা প্যারাথাইরয়েড হরমোনের তাহলে স্টিমুলাসটা কি, ব্লাডের ক্যালসিয়াম লেভেলটা জাজ করে তারা সিক্রিটেড হয়, এর জন্য কোনো মানে কোনো স্টিমুলেটিং হরমোন পিটুইটারি থেকে আসতে হয় না। TSH এর কাজ হচ্ছে শুধু মাত্র থাইরক্সিন রিলিজ করানো। এবার ক্যালসিয়াম লেভেল যদি ব্লাডে কমে যায় তাহলে পিটিএইচ বেরোবে কোথার থেকে, প্যারাথাইরয়েড গ্ল্যান্ড থেকে। আর যদি সেই ক্যালসিয়াম লেভেলটা অতিরিক্ত মানে বেড়ে গেছে, এবার সেটাকে মানে আগেরটা হচ্ছে ক্যালসিয়াম লেভেল কমে গেলে অ্যাকচুয়ালি পিটিএইচ সেটাকে বাড়ায়, আর যদি পিটিএইচ এর অ্যাক্টিভিটির জন্য ক্যালসিয়াম লেভেল অনেকটা বেড়ে যায় তখন থাইরোক্যালসিটোনিন এসে সেটাকে কমাবে, ঠিক আছে। এবার চলে আসছি থাইমাস গ্ল্যান্ড। নেক্সট গ্ল্যান্ডের কথা বলবো থাইমাস গ্ল্যান্ড। থাইমাস গ্ল্যান্ডের লোকেশনটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে এটা, প্রথম কথা হচ্ছে এটা লোবিউলার স্ট্রাকচার, যেটা আমাদের স্টার্নাম বা ব্রেস্ট বোনের পেছনে এবং ডর্সাল আউটা মানে হার্টের যে আউটা আছে তার সামনে, মানে ভেন্ট্রাল সাইডে, মানে তুই বলতে পারিস স্টার্নাম আর আউটার মাঝামাঝি হচ্ছে থাইমাস গ্ল্যান্ড। কি বললাম, স্টার্নামের পেছনে মানে স্টার্নামের ডর্সাল সাইড, আর আউটা মানে যে আউটিক আর্চটা আছে তার ভেন্ট্রাল সাইড, তার সামনে, ঠিক আছে। তাহলে সেটা হচ্ছে লোকেশন অফ দ্য থাইমাস গ্ল্যান্ড। এবং থাইমাস গ্ল্যান্ডটা মেইনলি আমাদের ইমিউন সিস্টেমকে কন্ট্রোল করছে, এখান থেকে থাইমোসিন হরমোন রিলিজ হয়, যার দুটো ফাংশন, একটা হচ্ছে এরা তোর টি লিম্ফোসাইট যেটা তোর থাইমাস গ্ল্যান্ডে এসে ম্যাচিউরড হচ্ছে, ডিফারেন্সিয়েশন হচ্ছে, তার মানে সেল মিডিয়েট ইমিউনিটিটাকেও রেগুলেট করছে, প্লাস বি লিম্ফোসাইট যেটা থাইমাস গ্ল্যান্ডে ম্যাচিউর করবে না, মানে টি লিম্ফোসাইট বি লিম্ফোসাইট দুটোই তোর বোন ম্যারোতে তৈরি হয়, কিন্তু টি লিম্ফোসাইট ম্যাচুরেশন আর ডিফারেন্সিয়েশনের জন্য যায় হচ্ছে থাইমাস গ্ল্যান্ডে, বি লিম্ফোসাইট বোন ম্যারোতেই থেকে গেছে। কিন্তু থাইমোসিন দুটোর উপরই কাজ করে। কিরকম ভাবে, থাইমোসিন একটা হচ্ছে সেল মিডিয়েটেড ইমিউনিটিটা কন্ট্রোল করছে, যেটা অ্যাকচুয়ালি টি লিম্ফোসাইটের কাজ রেগুলেট করা, ইমিউনোলজি চ্যাপ্টারে পড়ানো হবে বা পড়েছিস হয়তো। আরেকটা হচ্ছে যদি আমি হিউমারাল ইমিউনিটির কথা বলি, যেটা বি লিম্ফোসাইট কন্ট্রোল করে, তাহলে সেটা কি, সেটা মেনলি হচ্ছে অ্যান্টিবডি প্রোডাকশন। তাহলে থাইমোসিন কিন্তু সেটাকেও প্রমোট করছে, অ্যান্টিবডি প্রোডাকশনকেও প্রমোট করছে। এবং বয়সের সাথে সাথে মানুষের ইমিউনিটি লেভেল
বা এই যে অনাক্রম্যতা, এই জিনিসটা কমে যায় কেন, মানে এই পাওয়ারটা কমে যায় কেন, ডিজিজ ফাইট করার, মানে ডিজিজের এগেনস্টে ফাইট করার পাওয়ারটা কেন কমে যায়? কারণ কি, থাইমাস গ্ল্যান্ডটা ছোট হতে থাকে। ঠিক আছে, বয়সের সাথে সাথে থাইমাস গ্ল্যান্ড ছোট হতে থাকে এবং তার সাথে সাথে থাইমোসিনের প্রোডাকশনও কমে যায়। সো অ্যাজ আ রেজাল্ট দ্য ইমিউন রেসপন্স অফ দ্য ওল্ড পারসনস বিকাম ভেরি উইক। এবার চলে আসছি অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ড, প্রথম কথা, আমাদের যে দুটো কিডনিজ আছে, ঠিক আছে, কিডনিজ এর ওপরে এরকম ক্যাপের মতন আমরা অ্যাড্রিনাল গ্ল্যান্ড দেখতে পাই। অ্যাড্রিনাল গ্ল্যান্ডের দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে সেন্ট্রালি লোকেটেড মেডুলা, অ্যাড্রিনাল মেডুলা রিজন হুইচ ইজ দিস, আরেকটা হচ্ছে বাইরের দিকে যেটা থাকে সেটা হচ্ছে কর্টেক্স। ঠিক আছে, তার মানে অ্যাড্রিনাল কর্টেক্স, অ্যাড্রিনাল মেডুলা। তবে অ্যাড্রিনাল কর্টেক্স এর আবার জোনস আছে। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট, তিনটে জোনস মনে রাখতে হবে। একদম আউটার মোস্ট যে জোনটা রয়েছে, আউটার মোস্ট বলতে পারি, সেটাকে আমরা বলি জোনা গ্লোমেরুলোসা। মিডল যে জোনটা আছে মাঝামাঝি, সেটাকে বলে জোনা ফ্যাসিকিউলাটা। আর ইনারমোস্ট যে জোনটা আছে সেটাকে বলে জোনা রেটিকিউলারিস। ঠিক আছে, জোনা রেটিকিউলারিস। তো এটা হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স, এটা হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা। প্রথমে অ্যাড্রিনাল মেডুলার ব্যাপারেই বলবো। এখান থেকে যে হরমোনস গুলো সিক্রিটেড হয়, অ্যাড্রিনালিন বা এপিনেফ্রিন, নন অ্যাড্রিনালিন বা নন এপিনেফ্রিন, দুটোকে একসাথে আমরা বলছি ক্যাটেকোলামাইনস। এবং এই ক্যাটেকোলামাইনস গুলো অ্যাকচুয়ালি আমাদের সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমের থ্রুতে ফাংশন করে। যে বডি খুব স্ট্রেসে আছে বা কোনো একটা এমার্জেন্সি সিচুয়েশনে আছে, সেই সময় কিন্তু এই ক্যাটেকোলামাইনস রিলিজড হবে এবং অনেক কিছু জিনিসকে এনহ্যান্স করে দেয় বডিতে। অনেক কিছু জিনিসকে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেমে যেটা হয় আমাদের শরীরে, যে ফাইট অর ফ্লাইট সিচুয়েশন যেটা আমরা বলি, অনেক কিছু জিনিসকে এনহ্যান্স করে দেয়। মেইনলি তো এদের কাজ হচ্ছে, সিম্প্যাথেটিক শব্দটা আসে হচ্ছে হার্ট থেকে। তার মানে হার্টের যত অ্যাক্টিভিটিস আছে, কার্ডিয়াক যত অ্যাক্টিভিটিস আছে, সেগুলোকে সিম্প্যাথেটিক নার্ভাস সিস্টেম ইনক্রিজ করে দেবে। মানে এই ক্যাটেকোলামাইন সেটাকে ইনক্রিজ করে, কার্ডিয়াক আউটপুট ইনক্রিজ করে দেয়, স্ট্রোক ভলিউম ইনক্রিজ করে দেয়, ঠিক আছে, হার্ট বিট ইনক্রিজ করে দেয়, ব্লাড প্রেশার ইনক্রিজ করে দেয়, ব্রিদিং রেট ইনক্রিজ করে দেয়। মানে যেই জিনিসগুলো ইনক্রিজ করলে পরে তুই ওই সিচুয়েশনটার সাথে ফাইট করতে পারবি। ঠিক আছে, তাছাড়া আর কি হয়, পিউপিলের ডাইলেশন হয়। আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস, যে এত কাজ করবি তার জন্য তোর এনার্জি দরকার, তাহলে গ্লাইকোজেন ব্রেকডাউন করে সেখান থেকে গ্লুকোজে কনভার্ট করার জন্য। ঠিক আছে, তাহলে এগুলো সবই হচ্ছে ক্যাটেকোলামাইনস এর ফাংশন। চল দেখি, এগুলো বলে দিয়েছি অলরেডি, যেমন ফাইট অর ফ্লাইট বলে দিয়েছি। ঠিক আছে, কি কি করে, আরেকটা, হ্যাঁ, গুজ বাম্পস আসে না আমাদের, পাইলো ইরেকশন, গায়ে কাঁটা দেয়। ঠিক আছে, পাইলো ইরেকশন, রেজিং দ্য হেয়ারস, সোয়েটিং তো হবেই। Both hormone increase the heartbeat, strength of the heart contraction, rate of respiration, also stimulate the breakdown of glycogen, resulting in an increase in the concentration of the glucose in the blood. They also stimulate the breakdown of lipid and protein. Lipid আর প্রোটিনেরও ব্রেকডাউন করে কিন্তু এই ক্যাটেকোলামাইন। দুজনে একসাথে কাজ করছে, অ্যান্টাগনিস্টিক্যালি না, একসাথে কাজ করে। দুটোই অ্যাড্রিনাল মেডুলা থেকে রিলিজড হয়। এবার তিনটে লেয়ারের কথা বলে দিয়েছি, যেটা অ্যাড্রিনাল কর্টেক্স এর ক্ষেত্রে বললাম, যে ইনারটা হচ্ছে রেটিকিউলারিস। আমি আউটার দিয়ে শুরু করেছিলাম, এখানে ইনার দিয়ে বলেছে। ইনার হচ্ছে রেটিকিউলারিস, মিডলটা হচ্ছে জোনা ফ্যাসিকুলাটা, আউটার মোস্ট হচ্ছে জোনা গ্লোমেরুলাসা। এবার কর্টেক্স থেকে যে হরমোনস গুলো রিলিজড হচ্ছে সেগুলোকে একসঙ্গে একত্রে বলা হচ্ছে কর্টিকয়েড। ঠিক আছে, কর্টিকয়েড। এবং কর্টিকয়েড যারা মেইনলি কার্বোহাইড্রেট মেটাবলিজমকে রেগুলেট করছে, তাদের নাম হচ্ছে গ্লুকোকর্টিকয়েড। ঠিক আছে, কর্টিকয়েডস হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স থেকে রিলিজড হওয়া কিছু হরমোনস। এই অ্যাড্রিনাল কর্টেক্স কে স্টিমুলেট করে, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে এসিটিএইচ হরমোন রিলিজড হয়, অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোন। তো এই অ্যাড্রিনোকর্টিকোট্রপিক হরমোনের কাজ হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স কে স্টিমুলেট করবে। ঠিক আছে, স্টিমুলেট করে কি করবে, কর্টিকয়েড রিলিজ করাবে। তো কর্টিকয়েড অ্যাকচুয়ালি তিন ধরনের, গ্লুকোকর্টিকয়েড, মিনারেলোকর্টিকয়েড, আর একটা পড়বো হচ্ছে সেক্সটেরয়েড। গ্লুকোকর্টিকয়েড কারা, গ্লুকোজ থেকে ওয়ার্ডটা আসছে, যারা কার্বোহাইড্রেট মেটাবলিজমকে কন্ট্রোল করে। তার একটা এক্সাম্পল মনে রাখতে হবে। মেন কর্টিকয়েড মানে গ্লুকোকর্টিকয়েডের মধ্যে যেটা আমরা এক্সাম্পল পড়বো,
সেটা হচ্ছে কর্টিসোল। কর্টিসোল আর কিছু কর্টিকয়েডস আছে যেগুলোকে বলছি মিনারেলোকর্টিকয়েড। তার মানে তাদের কাজ কি? ওয়াটার আর ইলেকট্রোলাইট বা মিনারেলের ব্যালেন্স রেগুলেট করা। তাহলে ব্যালেন্স অফ ওয়াটার এন্ড ইলেকট্রোলাইটস ইন আওয়ার বডি, এটা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড। 1 নম্বর গ্লুকোকর্টিকয়েড, 2 নম্বর মিনারেলোকর্টিকয়েড, থার্ড একদম লাস্টে এখানে দিয়েছে, একদম লাস্টে দিয়েছে সেক্স স্টেরয়েড। ঠিক আছে, সেক্স স্টেরয়েড, অ্যান্ড্রোজেনিক স্টেরয়েডস যেগুলোকে বলে, অ্যান্ড্রোজেনিক স্টেরয়েডস। ঠিক আছে, ওকে। এবার ব্যাপারটা হচ্ছে মিনারেল কর্টিকয়েডের একটা এক্সাম্পল আছে, সেটা হচ্ছে অ্যালডোস্টেরন, যেটা এডিএইচ এর সঙ্গে অ্যাক্ট করে মেইনলি। বডিতে যখন ওয়াটারের ডেফিসিয়েন্সি হয়, এডিএইচ এর সাথে সাথে অ্যালডোস্টেরনও কিন্তু ডিসিডি থেকে ইলেকট্রোলাইট ওয়াটার এগুলো রিঅ্যাবজর্ব করায়, এগুলো এক্সক্রিশনের পার্ট। তো এটা হচ্ছে এডিএইচ এর কথা বলছে। এখন একটু ডিটেইলসে কর্টিসোলের আরো কিছু ফাংশনস জানি। প্রথম যেটা বলেছি, তার কর্টিসোল অ্যাকচুয়ালি, খেয়াল রাখবি, কর্টিসোলের মেইন ফাংশন হচ্ছে বডিতে গ্লুকোজ বাড়িয়ে দেওয়া। বডিতে গ্লুকোজ বাড়িয়ে দেয় এরকম আরেকটা হরমোনের কথা আমরা এরপরে পড়বো, প্যানক্রিয়াস থেকে গ্লুকাগনের কথা বলবো, বডিতে গ্লুকোজ বাড়িয়ে দেয়। অ্যাড্রিনালিন, নর অ্যাড্রিনালিনের কথাও বললাম, বডিতে গ্লুকোজ বাড়িয়ে দেয়। মানে এদের সবার কাজ হচ্ছে কিছুটা গ্লাইকোজেনোলাইসিস, মানে যে গ্লাইকোজেনটা লিভারে স্টোর ছিল সেটাকে ব্রেকডাউন করে গ্লুকোজে কনভার্ট করছে। তাহলে একটা আমরা পড়েছি হচ্ছে ক্যাটেকোলামাইন্স, সেকেন্ড আমরা পড়ছি কর্টিসোল। একই এফেক্ট কোন কোন হরমোনস গুলো সেম জিনিস করছে মনে রাখ। একটা হচ্ছে ক্যাটেকোলামাইন্স, সেকেন্ড হচ্ছে কর্টিসোলের কথা বলছি, এরপরে গ্লুকাগন সেম জিনিস করবে। ঠিক আছে, আলাদা আলাদা কন্ডিশনে তারা কাজ করছে, বাট কাজটা একই ধরনের। তো সেক্ষেত্রে কর্টিসোল কি কি করে? একটা তো গ্লাইকোজেনোলাইসিস করবে। গ্লাইকোজেনোলাইসিস মানে হচ্ছে গ্লাইকোজেনের ব্রেকডাউন করে সেখান থেকে গ্লুকোজ, মানে ব্লাডে গ্লুকোজ বাড়াতে হবে। ঠিক আছে, ব্লাডে, এই ব্লাড ভেসেল, এখানে এর কাজ হচ্ছে গ্লুকোজ বাড়ানো, গ্লুকোজ বাড়াতে হবে। কি কিভাবে করবে? গ্লাইকোজেন ব্রেকডাউন করে করবে, গ্লাইকোজেন থেকে গ্লুকোজ আনবে। আরেকটা কি করবে? লিপিড বা প্রোটিন, মানে অ্যামাইনো অ্যাসিডস মেইনলি, এগুলোকে ব্রেকডাউন করেও গ্লুকোজ বাড়াবে। ঠিক আছে, তো যখন তুই গ্লাইকোজেন ব্রেকডাউন করে গ্লুকোজ বানাচ্ছিস সেটাকে আমরা বলি গ্লাইকোজেনোলাইসিস। গ্লাইকোজেনো মানে গ্লাইকোজেন, লাইসিস মানে ব্রেকডাউন অফ গ্লাইকোজেন। খুব ইম্পর্টেন্ট এই জায়গাটা, গ্লাইকোজেনোলাইসিস। আর যদি তুই গ্লাইকোজেন বাদে মানে কার্বোহাইড্রেট ছাড়া নন কার্বোহাইড্রেট কোন সোর্স থেকে তুই গ্লুকোজ আনিস, তো প্রচুর গ্লুকোজ দরকার বডিতে। কর্টিসলের কাজ হচ্ছে এটা গ্লুকোজ বাড়াবে। তখন কর্টিসল কি করবে? কর্টিসল যেখান থেকে পারবে সেখান থেকে গ্লুকোজ নিয়ে আসবে। তখন কিন্তু কর্টিসল লিপিড, অ্যামাইনো অ্যাসিড বা প্রোটিনস যেগুলো সেগুলোকেও ছাড়বে না। তাহলে যখন আমি কোন একটা নন কার্বোহাইড্রেট সোর্স থেকে গ্লুকোজ বানাবো সেটাকে বলবো গ্লুকোনিওজেনেসিস। নতুন কিছু থেকে, নিউ কোনো একটা কিছু থেকে গ্লুকোজ জেনারেট করা, আদার দেন কার্বোহাইড্রেট। নিউ কোনো একটা কিছু থেকে, নতুন কোনো কিছু একটা থেকে গ্লুকোজ জেনারেট করাটাকে আমরা বলি হচ্ছে গ্লুকোনিওজেনেসিস। গ্লুকোনিওজেনেসিস, এই দুটো জিনিস মনে রাখ। লাইপোলাইসিস, প্রোটিওলাইসিস মানে একই জিনিস বলছে, লিপিডের ব্রেকডাউন, প্রোটিনের ব্রেকডাউন। ইনহিবিট দ্য সেলুলার আপটেক এন্ড ইউটিলাইজেশন অফ অ্যামাইনো অ্যাসিড, এটাও করে হচ্ছে আমাদের কর্টিসল। সেলুলার আপটেক, আর সেল যাতে অ্যামাইনো অ্যাসিড ইউটিলাইজ না করতে পারে সেটা কর্টিসলের কাজ, কারণ কর্টিসল অ্যামাইনো অ্যাসিড থেকে গ্লুকোজে কনভার্ট করতে চাইছে। আরেকটা হচ্ছে এটা আমাদের কার্ডিওভাস্কুলার সিস্টেম, কিডনির ফাংশনকে মেনটেন করে। এগুলো জাস্ট ডিটেলস গুলো যারা পড়েছিস আশা করছি জানিস। আমরা যেটা রিক্যাপ করছি, খুব শর্ট এ কুইক রিভিশন হচ্ছে, তাই জন্য জাস্ট পয়েন্ট গুলো আমরা মনে রাখবো। কার্ডিওভাস্কুলার সিস্টেম, কিডনি ফাংশনস, এই জিনিসটাকে রেগুলেট করছে। থার্ড হলো, মানে অ্যাটলিস্ট এই এনআরপি গুলো দেখলে তোদের কোশ্চেন সলভ করার আগে একটা কুইক রিভিশন হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি কোশ্চেন সলভ করতে পারবি। ঠিক আছে, আরেকটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েডস, পার্টিকুলারলি কর্টিসলের আরো কিছু ফাংশন আছে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি রিঅ্যাকশন which suppresses the immune response। ডব্লিউবিসি অনেক সময় ডিজিজের বিরুদ্ধে ফাইট করার জন্য বডিতে ইনফ্লামেশন জেনারেট করে, প্রদাহ যেটাকে আমরা বাংলায় বলি। কর্টিসলের কাজ হচ্ছে প্রদাহটা যখন এক্সেসিভ হয়ে যাচ্ছে সেটাকে ড্রপ ডাউন করা। ঠিক আছে, তাহলে কর্টিসল একটা অ্যান্টি ইনফ্ল্যামেটরি হরমোন, ইমিউন সিস্টেমকে সাপ্রেস করছে। আরেকটা ইম্পর্টেন্ট লাইন, নাম্বার ডি, 4 নম্বর বলছি, আরবিসি প্রোডাকশনকে স্টিমুলেট করে। এর আগে আরবিসি প্রোডাকশনকে স্টিমুলেট করে থাইরয়েড হরমোনের আন্ডারে পরিচিত, সেকেন্ড পড়লাম। এবার অ্যালডোস্টেরন যেটা বলেছি, অ্যালডোস্টেরন মেইনলি স্টিমুলেট করছে অ্যাবজর্পশন অফ সোডিয়াম এন্ড ওয়াটার।
ঠিক আছে, রেনাল টিউবিউল থেকে, মানে জল যাতে বেশি বাইরে না যায়, ইউরিন দিয়ে যদি বেশি যাতে এগুলোর এক্সক্রিশন না হয় সেটাকে আটকানো, এডিএইচ এর সাথে ফাংশন করে মেনলি। আরেকটা হচ্ছে টু মাচ পটাশিয়াম বা ফসফেট আয়নও ব্লাডে রাখা যাবে না, সেগুলো টিউবিউলার সিক্রিশন করতে হেল্প করছে, মানে সেগুলোকে ইউরিনে পাঠিয়ে দিচ্ছে। ইউরিন থেকে সোডিয়াম এবং কিছু ওয়াটার যতটা পারবে সম্ভব নিয়ে নিচ্ছে, মেন ব্লাড ভলিউমে নিয়ে আসছে, এবং যেটা লাগবে না এক্সেস পটাশিয়াম ফসফেট আয়ন সেগুলোকে ইউরিনে ছেড়ে দিচ্ছে। তাহলে এটা অ্যাকচুয়ালি আমাদের বডির ইলেকট্রোলাইট, ব্লাড মানে অসমোটিক ব্যালেন্স বলতে পারিস, বডি ফ্লুইডের ব্যালেন্স, এগুলোকে মেনটেন করছে। আর এগুলো মেনটেন হলে অ্যাজ আ হোল তোর ব্লাড প্রেশারটাও রেগুলেটেড হবে, মেনটেন হবে। এবার কিছু অ্যান্ড্রোজেনিক স্টেরয়েডস আছে, এগুলো কর্টেক্স থেকে রিলিজড হয়, যাদের মেন ফাংশন হলো আমাদের ওই সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্স যেগুলো নর্মালি অন্যান্য রিপ্রোডাক্টিভ মেন রিপ্রোডাক্টিভ হরমোনস যেগুলো করে, সেটা অ্যান্ড্রোজেন্সেরও মানে অ্যান্ড্রোজেনিক স্টেরয়েডস বা সেক্স স্টেরয়েডসেরও সেম ফাংশন। অ্যাক্সিয়াল হেয়ার, পিউবিক হেয়ার, ফেশিয়াল হেয়ার, পিউবার্টিতে যারা চেঞ্জেস আছে সেগুলোকে স্টিমুলেট করছে বা প্রমোট করছে। ওকে, এবার চলে আসছি প্যানক্রিয়াস। ঠিক আছে, প্যানক্রিয়াসটা প্রথম কথা একটা এক্সোএন্ডোক্রাইন গ্ল্যান্ড, এখানে সেটাকে কম্পোজিট গ্ল্যান্ড লিখেছে। এক্সোএন্ডোক্রাইন গ্ল্যান্ড মানে কি, ধর এই প্যানক্রিয়াস রয়েছে, প্যানক্রিয়াসে এরকম বড় বড় কিছু স্ট্রাকচারস রয়েছে, এগুলোকে অ্যাসিনাই বলি আমরা। অ্যাসিনাই এর কাজ হচ্ছে প্যানক্রিয়াটিক জুস সিক্রিট করা। ঠিক আছে, এবার এই অ্যাসিনাইটা তো এক্সোক্রাইন হিসেবে ফাংশন করে, মানে যেখানে ডাইজেস্টিভ জুস সিক্রিট করছে, কিন্তু এটা ছাড়াও এখানে কিছু এন্ডোক্রাইন টিস্যু রয়েছে, 1 to 2 millions of cells যেখানে আছে, 1 to 2 millions of cells। এই এন্ডোক্রাইন টিস্যুটার নাম হচ্ছে, মানে এই সেলস 1 to 2 মিলিয়ন সেলস দিয়ে যে এন্ডোক্রাইন টিস্যুটা তৈরি হচ্ছে সেটার নাম হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, ঠিক আছে। এই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স এর মধ্যে 1 থেকে 2 মিলিয়ন সেলস থাকা সত্ত্বেও প্যানক্রিয়াসের মাত্র 1 to 2% জায়গা, মানে টোটাল টিস্যুর, মানে প্যানক্রিয়াসের যে টোটাল অ্যাক্টিভিটি টিস্যু রিজন যেটা রয়েছে তার 1 থেকে 2% মাত্র তোরই আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, মানে নাম্বার অফ সেলস হচ্ছে 1 থেকে 2 মিলিয়ন, কিন্তু সেটা মাত্র প্যানক্রিয়াসের টোটাল ভলিউমের 1 থেকে 2% নিয়ে আছে। এখন এখানে দু ধরনের সেলস থাকে, আলফা আর বিটা। একটা হচ্ছে আলফা, একটা হচ্ছে বিটা। আলফার কাজ হলো গ্লুকাগন হরমোন রিলিজ করা, বিটার কাজ হচ্ছে ইনসুলিন রিলিজ করা। এখন দেখ, এর আগে তোদেরকে যেমন আমি প্যারাথাইরয়েড হরমোন আর ক্যালসিটোনিনের কথা বলেছিলাম, যে দুটোই অ্যান্টাগনিস্টিক্যালি ফাংশন করে ব্লাড গ্লুকোজ লেভেলের একটা হোমিওস্ট্যাসিস বডিতে, মানে ব্যালেন্স একটা মেনটেন করে। সিমিলারলি ইনসুলিন আর গ্লুকাগন আমাদের ব্লাড সুগার লেভেলটাকে কন্ট্রোল করছে। কিরকম ভাবে? ইনসুলিনের কাজ হচ্ছে, আচ্ছা ঠিক আছে, গ্লুকাগন দিয়ে স্টার্ট করেছে। গ্লুকাগন হচ্ছে একটা পেপটাইড হরমোন, যেটা কি করে আমাদের ব্লাড গ্লুকোজ লেভেলটা ইনক্রিজ করে। এবার তোকে খেয়াল রাখতে হবে কি কি ভাবে গ্লুকাগনের ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ করতে পারে। প্রথমে বলছি, ইট মেইনলি অ্যাক্টস অন লিভার সেলস, হেপাটোসাইটস যেগুলো লিভার সেলস। আরেকটা হচ্ছে যেখানে এটা গ্লাইকোজেনোলাইসিসকে স্টিমুলেট করছে। ঠিক আছে, গ্লাইকোজেনোলাইসিসকে স্টিমুলেট করছে, মানে যদি এর আগেও বলেছি, এর আগেও পড়ালাম একটা জায়গায় কর্টিসোলের ফাংশনে, অ্যাকচুয়ালি কর্টিসোলের ফাংশনেও বলেছিলাম যে ইনসুলিন এই গ্লুকোজ ইনক্রিজ করা, এখানে গ্লুকাগনের ফাংশনও গ্লুকোজ ইনক্রিজ করা, যে যেভাবে গ্লুকোজ ইনক্রিজ করতে পারে ব্লাডে। আরেকটা অ্যাড্রিনালিনের ফাংশনও বলেছিলাম গ্লুকোজ ইনক্রিজ করা। ঠিক আছে, এমার্জেন্সি সিচুয়েশনে যখন তোর এনার্জির দরকার পড়ছে। তাহলে তিনটে হরমোন কিন্তু আমরা বলতে পারি তাদের কাজ হচ্ছে, এরা হচ্ছে হাইপার গ্লাইসেমিক হরমোন, যারা গ্লুকোজকে ইনক্রিজ করে দিচ্ছে ব্লাডে। এবার সেই ক্ষেত্রে যখন ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ করে, কি কিভাবে ইনক্রিজ করে? একটা হচ্ছে গ্লাইকোজেনোলাইসিস করবে। গ্লাইকোজেনোলাইসিস মানে গ্লুকোজ, গ্লাইকোজেনের ব্রেকডাউন করে ব্লাডে গ্লুকোজ নিয়ে আসবে, এটা একটা। দ্বিতীয় জিনিস যেটা করে সেটা হচ্ছে সেলুলার আপটেকটাকে কমিয়ে দেয়। সেলুলার আপটেক অফ গ্লুকোজ, মানে সেল তো গ্লুকোজকে ইউটিলাইজ করে কি করে, সেটার থেকে এনার্জি প্রডিউস করে। তাহলে যদি আমি সেটাকে কমিয়ে দিই, সেলুলার আপটেকটাকে যদি কমিয়ে দিই, গ্লুকোজের আপটেকটাকে কমিয়ে দিই, তাহলে অটোমেটিক্যালি ব্লাডে গ্লুকোজটা থেকে যাবে, এটা একটা ব্যাপার। আরেকটা জিনিস হচ্ছে তোকে মনে রাখতে হবে, তাই জন্য এটাকে আমরা বলছি হাইপার গ্লাইসেমিক হরমোন, যেটা ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ করে। আমি হয়তো হাইপোগ্লাইসেমিক বলেছি, হাইপোগ্লাইসেমিক কিন্তু নয়, হাইপার গ্লাইসেমিক হরমোন। ঠিক আছে, ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ করা হলো। আরেকটা জিনিস হচ্ছে এর অপোজিটে ইনসুলিন অ্যাক্ট করে। ইনসুলিন এই দুটোর अगेंस्टे ফাংশন করবে। ইনসুলিনের কাজ হচ্ছে গ্লুকাগন যখন তোর গ্লুকোজটাকে ইনক্রিজ করছে তখন ইনসুলিনের কাজ হচ্ছে সেটাকে গিয়ে ডিক্রিজ করা। কিভাবে ডিক্রিজ করবে? একটা হলো
এটা যেমন গ্লুকাগনের ফাংশন বললাম এই দুটো। ইনসুলিনের ফাংশন হচ্ছে সেলুলার আপটেক বাড়িয়ে দেবে, সেল যাতে বেশি করে গ্লুকোজকে ইউটিলাইজ করে, মানে সেলুলার রেসপিরেশনটাকে বাড়িয়ে দেয়, ঠিক আছে। দ্বিতীয় কথা হচ্ছে গ্লাইকোজেনও, এটা যেমন গ্লাইকোজেন ব্রেকডাউন করছে, এখানে কি হবে, এখানে কি হবে, গ্লাইকোজেনেসিস করাবে। গ্লাইকোজেনেসিস, জেনেসিস লাইসিস মানে হচ্ছে গ্লাইকোজেনের, লাইসিস হচ্ছে মানে ব্রেকডাউন হচ্ছে, এখানে গ্লাইকোজেনেসিস করছে। জেনেসিস মানে হচ্ছে যেখানে আমি গ্লুকোজ থেকে গ্লাইকোজেন কনভার্ট করে সেটাকে লিভারে স্টোর করছি। এবং সেটা কি কিভাবে করতে পারে, একটা হচ্ছে লিভারের হেপাটোসাইটে গিয়ে গ্লুকোজকে গ্লাইকোজেনে কনভার্ট করলো, আরেকটা হচ্ছে অ্যাডিপোসাইটস যে সেলস গুলো আছে, মানে অ্যাডিপোস টিস্যুর মধ্যে কিন্তু গ্লুকোজটাকে আবার ফ্যাটে কনভার্ট করে সেখানে অ্যাডিপোস টিস্যুর মধ্যে সেই ফ্যাটটা স্টোর হয়, মানে এক্সেস গ্লুকোজটা সেখানে ফ্যাটে কনভার্টেড হয়ে অ্যাডিপোস টিস্যুর মধ্যে স্টোর হয়। আরেকটা বলছে এনহ্যান্সেস দ্য সেলুলার গ্লুকোজ আপটেক, যেটা অলরেডি বলে দিয়েছি। তাহলে এইটা কিন্তু মানে যেমন গ্লুকোজ মানে গ্লাইকোজেন যেটা কি করছে, মানে গ্লুকাগনের ক্ষেত্রে যেটা বললাম যে গ্লুকাগনের কাজ হচ্ছে গ্লাইকোজেন তোর ব্রেকডাউন করে গ্লুকোজ বাড়ানো, আবার কর্টিসোলেরও সেটা ফাংশন, আবার অ্যাড্রিনালিনেরও সেটা ফাংশন, যেটা তিনজনে কি করছে, গ্লুকোজ লেভেল ইনক্রিজ করছে। তো ইনক্রিজ করার জন্য ওগুলোকে আমরা বলছি হচ্ছে হাইপার, মানে যারা হাইপার গ্লাইসেমিয়া করছে, ইনসুলিনের ক্ষেত্রে কিন্তু আমরা বলবো সেটা হাইপোগ্লাইসেমিক হরমোন, ঠিক আছে, গ্লুকোজ লেভেল ডিক্রিজ করে দিচ্ছে। এছাড়া এভাবে এরা হোমিওস্ট্যাসিস মানে ব্লাডে মেনটেন করে, গ্লুকোজের লেভেলটাকে মেনটেন করে। এবার যদি প্রলং হাইপারগ্লাইসেমিয়া সিচুয়েশন থাকে অনেকদিন ধরে, ধর ইনসুলিনের অভাবে ব্লাড গ্লুকোজ লেভেল ইনক্রিজ করছে অথচ ব্লাড গ্লুকোজ লেভেলটাকে কমানোর কেউ নেই, তখন যে ডিজিজটা রাইজ করে সেটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস, যার ফলে এক্সেস গ্লুকোজ তার বডি রাখতে পারবে না, মানে ব্লাডে গ্লুকোজ বাড়ছে বাড়ছে বাড়ছে, কতক্ষণ শরীর সেটাকে রেখে দেবে, তখন কিন্তু ইউরিনের মাধ্যমে এই এক্সেস গ্লুকোজটা বডি থেকে বেরোতে থাকে, এক্সক্রিটেড হতে থাকে। এবং হাইপার গ্লাইসেমিয়া সিচুয়েশন হলে আরো কিছু হার্মফুল কম্পাউন্ডস বা টক্সিক সাবস্টেন্স প্রডিউসড হয়, যেটাকে আমরা বলি কিটোন বডিজ। তাহলে ইউরিনে গ্লুকোজও পাবো, কিটোন বডিও পাবো, ঠিক আছে। ডায়াবেটিক পেশেন্টস আর সাকসেসফুলি ট্রিটেড উইথ ইনসুলিন থেরাপি, যে কেউ একেবারে ইনসুলিন প্রডিউস করতে পারছে না তখন ইন্ট্রাভেনাসলি ইনসুলিন ইনজেক্ট করা হয়, ঠিক আছে, এই সিচুয়েশনটাকে রিভার্স করার জন্য। তবে এটা ডায়াবেটিস মেলিটাস, যেখানে ইউরিনের থ্রুতে প্রচুর ইউরিন বেরোচ্ছে, ডিহাইড্রেশন হচ্ছে, সবই হচ্ছে, কিন্তু এখানে গ্লুকোজও প্রেজেন্ট আছে, গ্লুকোজ আর কিটোন বডিজ প্রেজেন্ট আছে ইউরিনে। যেটা ডায়াবেটিস ইনসিপিটাসে পড়েছিলাম ওটা কিন্তু এডিএইচ এর ডেফিসিয়েন্সির জন্য হয়, ওখানে কিন্তু গ্লুকোজের সাথে কোনো রিলেশন নেই। তো ওখানেও লার্জ ভলিউম অফ ইউরিন, ডিহাইড্রেশন হবে, ওয়েট লস হবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওখানে ইউরিনের মধ্যে কোনো গ্লুকোজ প্রেজেন্ট থাকবে না। এরপর চলে আসছি আমাদের আরো দুটো এন্ডোক্রাইন টিস্যু, মানে যে দুটো মেইনলি রিপ্রোডাক্টিভ টিস্যু, টেস্টিস আর ওভারি, ঠিক আছে। টেস্টিসের মধ্যে টেস্টিসের দুটো পার্টস আছে, একটা হচ্ছে সেমিনিফারাস টিউবিউল আর একটা হচ্ছে স্ট্রোমাল বা ইন্টারস্টিশিয়াল টিস্যু, মানে ইন্টারস্টিশিয়াল টিস্যু বা সেলস। সেমিনিফারাস টিউবিউলের কাজ হচ্ছে স্পারম্যাটোজেনেসিস করা, স্পার্ম প্রোডাকশন, ঠিক আছে। এবং এই স্পার্ম প্রোডাকশনটাকে স্টিমুলেট করবে হচ্ছে, এটাকে স্টিমুলেট করবে ইন্টারস্টিশিয়াল সেলস থেকে, যেটা বলেছিলাম যে এলএইচ মানে যে ইন্টারস্টিশিয়াল সেলসকে কি করে, স্টিমুলেট করে ইন্টারস্টিশিয়াল সেল বা লেডিক সেল থেকে তোর অ্যান্ড্রোজেন বেরোবে, মানে যেটা মেইনলি টেস্টোস্টেরন মেলের ক্ষেত্রে। এই টেস্টোস্টেরনটাই আলটিমেটলি ওই সেমিনিফারাস টিউবিউলে গিয়ে স্পারম্যাটোজেনেসিসকে রেগুলেট করছে। এবার এটা ছাড়া এই মেলের ক্ষেত্রে টেস্টোস্টেরনের আর কি রোলস আছে, সেকেন্ডারি মানে অ্যাক্সেসরি সেক্স অর্গানের ডেভেলপমেন্ট, ঠিক আছে, সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টারিস্টিক্স, মানে পিউবার্টির সময় যে ক্যারেক্টারিস্টিক্স গুলো একটা মেলের মধ্যে জেনারেট করে, কি কি, যেমন অ্যাক্সেসরি সেক্স অর্গানের মধ্যে এপিডাইমিস, ভাস ডিফারেন্স, সেমিনাল ভেসিকল, প্রস্টেট গ্ল্যান্ড, ইউরেথ্রা, এগুলোর ডেভেলপমেন্টে হেল্প করছে। এছাড়া মাস্কুলার গ্রোথ, মেলস এর ক্ষেত্রে মাস্কুলার গ্রোথ অফ ফেশিয়াল অ্যাক্সিলারি হেয়ার, অ্যাগ্রেসিভনেস, টেস্টোস্টেরনের জন্য মেলস এর মধ্যে অ্যাগ্রেশন যেটা কাজ করে সেটা টেস্টোস্টেরনের জন্য, লো পিচ ভয়েস, এগুলো সব পিউবার্টাল চেঞ্জেস। আরেকটা হলো স্টিমুলেটরি রোল ইন দ্য প্রসেস অফ স্পারম্যাটোজেনেসিস, এটা তো হবি, টেস্টোস্টেরনের মেইন ফাংশন এটা। এছাড়া অ্যান্ড্রোজেন্স কিন্তু সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের মাধ্যমে মেলের ক্ষেত্রে সেক্সুয়াল বিহেভিয়ারটাকেও ইনফ্লুয়েন্স করতে পারে। এছাড়া আর কি আছে, প্রোটিন এবং কার্বোহাইড্রেটের কিছু অ্যানাবলিক ইফেক্ট রয়েছে, মানে প্রোটিন বা কার্বোহাইড্রেট, অ্যানাবলিক ইফেক্ট মানে হচ্ছে তাদের ফরমেশন, মেইনলি কনস্ট্রাকটিভ কিছু প্রসেস প্রোটিনস এর ক্ষেত্রে বা কার্বোহাইড্রেট প্রোডাকশনের ক্ষেত্রে, যেটা মেলের বডি ডেভেলপমেন্টে হেল্প করছে, বা আদার্স যা পিউবার্টাল চেঞ্জেস আছে সেগুলোকে কন্ট্রোল করার জন্য এগুলো দরকার, এই অ্যানাবলিজম অফ প্রোটিন এন্ড কার্বোহাইড্রেট, ঠিক আছে, মানে কনস্ট্রাকটিভ প্রসেস।
মেকিং অফ প্রোটিনস এন্ড কার্বোহাইড্রেটস ফর মেলস। এবার চলে আসি ওভারি। ওভারিটা ফিমেলস এর ক্ষেত্রে প্রাইমারি সেক্স অর্গান। এখান থেকে মেইনলি দুটো স্টেরয়েডাল হরমোন প্রডিউসড হয়, একটা হলো ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। ইস্ট্রোজেন আমরা জানি ওভারিয়ান ফলিকলের গ্রোথে মেইনলি ডেভেলপ করছে এবং ফার্দার ডেভেলপমেন্ট তো হচ্ছে, প্লাস আবার এই ফলিকল থেকেই ফার্দার ইস্ট্রোজেন সিক্রিটেড হচ্ছে। এছাড়া আমরা যদি ওভিউলেশন হয়ে যাওয়ার পর যে ফেজটা আসে, মানে যেখানে কর্পাস লিউটিয়াম তৈরি হয়, কর্পাস লিউটিয়াম থেকে প্রোজেস্টেরন তোর রিলিজড হচ্ছে। তো ইস্ট্রোজেনের আর কি কি ফাংশন আছে, একটা হচ্ছে ফিমেলের ক্ষেত্রে যে মানে সেকেন্ডারি সেক্সুয়াল ক্যারেক্টার্স প্লাস ওভারিয়ান টিস্যুজ এর গ্রোথ, এগুলো সব স্টিমুলেশন অফ গ্রোথ এন্ড অ্যাক্টিভিটিস অফ দ্য ফিমেল সেকেন্ডারি সেক্স অর্গান, ডেভেলপমেন্ট অফ দ্য গ্রোয়িং ওভারিয়ান ফলিকল, মানে ফলিকুলার সেলস গুলোই কিন্তু ইস্ট্রোজেন রিলিজ করে, আবার ইটসেলফ ইস্ট্রোজেন গিয়ে ফলিকুলার সেলস এর ফার্দার গ্রোথ করাচ্ছে। সেটা মানে প্রাইমারি থেকে সেকেন্ডারি অ্যাকচুয়ালি এফএসএইচ ইনিশিয়ালি স্টার্ট করে গ্রো করানো, তারপর যখন অ্যাডিকুয়েট ফলিকল ফর্মড হয়ে যায়, যথেষ্ট পরিমাণে যখন ফলিকুলার গ্রোথ হয়ে যায়, তখন আর এফএসএইচ এর খুব একটা দরকার হয় না। দেখবি গ্রাফ আছে একটা মেনস্ট্রুয়াল সাইকেল, ওই এফএসএইচ এর লেভেলটা কমে যায়, ওভিলেশনের আগে পর্যন্ত একটু কমই থাকে, কারণ তখন ইস্ট্রোজেন ইটসেলফ নিজেই ফলিকল থেকে বেরোয়, আবার নিজেই ফলিকলের ফার্দার ডেভেলপমেন্ট করায়। Appearance of the female secondary characters like high pitch voice and mammary gland development, estrogen কাজ। Estrogen also regulate the female sexual behavior, যেটা টেস্টোস্টেরন মেলের ক্ষেত্রে করে, ফিমেলের ক্ষেত্রে সেটা হচ্ছে ইস্ট্রোজেনের কাজ। এবার প্রোজেস্টেরনটা মেইনলি প্রেগন্যান্সি মেইনটেইনিং হরমোন প্লাস ম্যামারি গ্ল্যান্ডের উপর অ্যাক্ট করছে। ম্যামারি গ্ল্যান্ডে যে অ্যালভিওলাই আছে, ম্যামারি গ্ল্যান্ডের যে ম্যামারি লোবিউল গুলো থাকে, সেই লোবিউলের মধ্যে এরকম অ্যালভিওলাই থাকে, ঠিক আছে, সেখান থেকে এরকম ডাক্ট আসে, ঠিক আছে, তারপরে ম্যামারি ডাক্ট, ল্যাক্টিফারাস ডাক্ট এগুলো তৈরি হয়, ঠিক আছে, যেটা নিপলসে গিয়ে কানেক্টেড হচ্ছে। তো এই অ্যালভিওলাই গুলোর ফরমেশনে প্লাস অ্যালভিওলাই এর মধ্যে মিল্ক, মানে যেখানে মিল্কটা অ্যাকচুয়ালি প্রডিউসড হবে, স্টোরড হবে, সেটাকে রেগুলেট করে, প্লাস মিল্ক সিক্রিশনেও হেল্প করে। তাহলে খেয়াল রাখতে হবে তোকে, তুই প্রোল্যাক্টিনে কিন্তু পড়েছিস হচ্ছে ম্যামারি গ্ল্যান্ডের ডেভেলপমেন্ট পড়েছিস ওখানে, আবার মিল্ক ফরমেশনে পড়েছিস, প্রোল্যাক্টিনের কাজ এই দুটোর ক্ষেত্রে আছে। অক্সিটোসিনের ক্ষেত্রে মেইনলি পড়েছিস মিল্ক ইজেকশন। প্রোজেস্টেরনের ক্ষেত্রে কিন্তু দুটো কাজই করছে, একটা হচ্ছে ম্যামারি গ্ল্যান্ডের যে অ্যালভিওলাই গুলো, স্পেসিফিক্যালি অ্যালভিওলাই এর কথাটা মেনশন করে তোকে খেয়াল রাখতে হবে, প্রোজেস্টেরন ম্যামারি গ্ল্যান্ডের অ্যালভিওলাই এবং মিল্ক সিক্রিশনেও হেল্প করে, ঠিক আছে। এবার চলে আসছি এন্ডোক্রাইন গ্ল্যান্ডস নয় অথচ হরমোন রিলিজ করছে এরকম কিছু স্ট্রাকচারস, যেমন হার্টের অ্যাট্রিয়াল ওয়াল থেকে অ্যাট্রিয়াল নাট্রিউরেটিক ফ্যাক্টর, এটাও একটা পেপটাইড হরমোন, মানে কিছুই না, প্রোটিন হরমোন, একটা স্ট্রাকচারটা মেইনলি প্রোটিন। এএনএফ, যেটা ব্লাড প্রেশার ডিক্রিজ করে, ঠিক আছে, এবং দ্যাট কজেস দ্য ডাইলেশন অফ দ্য ব্লাড ভেসেলস। এটা কখন কাজ করে, মেইনলি এটা রিলিজড হয় হচ্ছে যখন রেনিন অ্যানজিওটেনসিন অ্যালডোস্টেরন সিস্টেম, রাস সিস্টেম, যখন আমাদের বডির মানে ব্লাড প্রেশারটাকে ইনক্রিজ করে দিচ্ছে, কিছু অ্যাক্টিভিটিস করে ব্লাড প্রেশারটাকে ইনক্রিজ করে, তো সেটা যদি আবার অনেকক্ষণ ধরে, সেই প্রলং পিরিয়ড ধরে যদি সেই ব্লাড প্রেশারটা ইনক্রিজ হতে থাকে, তখন কিন্তু হার্টের ওপর তার একটা নেগেটিভ ইম্প্যাক্ট হবে। হার্ট নিজেই সেটাকে বাঁচানোর জন্য, মানে নিজেই সেই জিনিসটাতে বাঁচার জন্য তার দুটো অ্যাট্রিয়াল ওয়াল থেকে এএনএফ রিলিজ করছে, যেটা আলটিমেটলি ভ্যাসো ডাইলেটরের কাজ করে, মানে রাস ভ্যাসো, মানে তো ব্লাড প্রেশার ইনক্রিজ করে, কিন্তু তার অপোজিটে কাজ করে হচ্ছে এএনএফ। এটা এক্সপ্রেশন চ্যাপ্টারে বলা আছে, মানে পুরো কনসেপ্টটা বলা আছে, এখানে জাস্ট এটা মেনশন করেছে যে ইট ইজ বেসিক্যালি এএনএফ ইজ আ ভ্যাসো ডাইলেটর, ঠিক আছে। কিডনির যে জেজি সেলস আছে, জাক্সটা গ্লোমেরুলার সেল, যেটা কিডনির এক্স্যাক্টলি নেফ্রনের কোন রিজনে প্রেজেন্ট তোরা জানিস হয়তো, তো সেটা এক্সক্রিশনের পার্ট, বাট খেয়াল রাখতে হবে এখানে যে জেজি সেলটা হচ্ছে সোর্স, জেজি সেলটা হচ্ছে সোর্স যেখান থেকে এরিথ্রোপয়েটিন হরমোন বেরোয়। এটা কিভাবে মনে রাখবি, এরিথ্রোপয়েটিনের কাজ হচ্ছে এরিথ্রোপয়েসিস করা, মানে এরিথ্রোসাইট বা আরবিসিস তৈরি করা, ঠিক আছে, এরিথ্রোপয়েসিস করা, ফরমেশন অফ আরবিসি। তাহলে আরবিসির ক্ষেত্রে থাইরক্সিন হরমোনের ক্ষেত্রে পড়েছিস ফাংশনে, কর্টিসলের ফাংশনে পড়লি, আর এটা কিন্তু এরিথ্রোপয়েটিনের কথা বললি, এটা নন এন্ডোক্রাইন গ্ল্যান্ড কিডনি, বাট স্টিল এটা অনেক সময় এরিথ্রোপয়েটিন তো রিলিজ করছে যখন দরকার পড়ে। এবার জিআই ট্র্যাক্টের যে হরমোন আছে, গ্যাস্ট্রো ইন্টেস্টিনাল ট্র্যাক্টের, এখানে চারটে হরমোনস পড়ো, গ্যাস্ট্রিন, সিক্রেটিন, সিসিকে, কোলেসিস্টোকাইনিন, আরেকটা হচ্ছে গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড। গ্যাস্ট্রিন নাম শুনলেই যেটা মনে পড়ে সেটা হচ্ছে আমাদের স্টমাকের গ্যাস্ট্রিক গ্ল্যান্ডস গুলোকে স্টিমুলেট করে সেখান থেকে এইচসিএল আর পেপসিনোজেন এনজাইমটা রিলিজ করবে, যেটা আলটিমেটলি প্রোটিন ডাইজেশনে হেল্প করছে। গ্যাস্ট্রিন নামেই বোঝা যাচ্ছে। সিক্রেটিনটা একটু মনে রাখতে হবে, সিক্রেটিনের কাজ হচ্ছে, সিক্রেটিন প্যানক্রিয়াসে গিয়ে ওয়াটার বা বাইকার্বনেট আয়ন সিক্রিশনটাকে স্টিমুলেট করে, যেটা অ্যাকচুয়ালি ফার্দার ফুড ডাইজেশনে হেল্প করে, মানে স্টমাক থেকে বেরিয়ে গেলে বা স্মল ইন্টেস্টাইনে ফুড যে ডাইজেস্টেড হবে বাকি পার্টটুকু, সেই ডাইজেশনের সময় প্যানক্রিয়াটিক জুসের
একটা সেখানে ইম্পর্টেন্ট রোল আছে, কিন্তু সিক্রেটিন প্যানক্রিয়াটিক জুস ঠিক রিলিজ করাচ্ছে না। সিক্রেটিনের কথা বলছে যে এটা স্টিমুলেট করছে কি প্যানক্রিয়াসের ওপর, মানে প্যানক্রিয়াসের যে এক্সোক্রাইন পার্টটা আছে, ওটা আমি অলরেডি বলেছি তার একটা এন্ডোক্রাইন পার্ট রয়েছে, সেটার কথা বলছি না। এক্সোক্রাইন পার্ট মানে যেটা ডাইজেস্টিভ জুস সিক্রেট করে, অ্যাসিনাস যেটার কথা বললাম, অ্যাসিনাই থাকে ওখানে, সেইখানে গিয়ে কাজ করছে এবং ওয়াটার আর বাইকার্বনেট আয়নটাকে রিলিজ করাটাকে স্টিমুলেট করছে। এবং সিসিকে যেটা আছে এটা আবার প্যানক্রিয়াস এবং গল ব্লাডার দুটোর উপরই কাজ করে। এটা কি করে, এবার প্যানক্রিয়াস থেকে যে প্যানক্রিয়াটিক জুস বেরোবে, প্যানক্রিয়াটিক এনজাইম বেরোবে, সেইটাকে স্টিমুলেট করবে, আর গল ব্লাডার থেকে বাইল জুস সিক্রিট করাবে। সিক্রিটিনের কাজ ওয়াটার আর বাইকার্বনেট রিলিজ করানো, ঠিক আছে, সেটাও প্যানক্রিয়াসের উপর কাজ করছে। আবার কোলেসিস্টোকাইনিন সিসিকে এটা প্যানক্রিয়াস থেকে প্যানক্রিয়াটিক জুসও রিলিজ করাচ্ছে, আবার বাইল যে গল ব্লাডার থেকে তোর নিঃসরণ হচ্ছে সেইটার উপর কাজ করছে, তার মানে বাইল রিলিজ করাচ্ছে। জিআইপি এটার নামের মধ্যে রয়েছে ইনহিবিটরি, ঠিক আছে, ইনহিবিশন। গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড কিছুই না, গ্যাস্ট্রিন যেরকম গ্যাস্ট্রিক গ্ল্যান্ডকে স্টিমুলেট করছিল, এর কাজ হচ্ছে সেটাকে অফ করা, সুইচ অফ করা। মানে ধর স্টামাক আছে, এবার স্টামাক থেকে অ্যাকচুয়ালি এখানে ফুডটা ডাইজেস্টেড হয়ে কাইম হয়ে একটা অ্যাসিডিক ফুড স্মল ইন্টেস্টাইন এন্টার করে। যখন তোর এই কাইমটা স্মল ইন্টেস্টাইনে চলে এলো, মানে অ্যাকচুয়ালি এই অ্যাসিডিক ফুডটাকে স্মল ইন্টেস্টাইন আমরা এখন কাইম বলছি, এবার যখন এটা চলে এলো তখন তো তোর আর এইচসিএল বা পেপসিনোজেনের দরকার নেই, তো এইচসিএল পেপসিনোজেনকে তখন আটকাচ্ছে যাতে এইচসিএল আর পেপসিনোজেন না বেরোয়। এইচসিএল আর পেপসিন বা পেপসিনোজেন হোয়াট এভার, পেপসিনটা হচ্ছে অ্যাক্টিভ ফর্ম অফ পেপসিনোজেন, এই দুটো জিনিস যেন না বেরোয় তার জন্য গ্যাস্ট্রিক ইনহিবিটরি পেপটাইড রয়েছে যে কি করছে, এটাকে ইনহিবিট করছে, ঠিক আছে। ওকে, হলো। আরেকটা হচ্ছে সেভারাল আদার নন এন্ডোক্রাইন টিস্যুস, এরকম আরো কিছু নন এন্ডোক্রাইন টিস্যুস মানে রয়েছে যারা হরমোন সিক্রিট করে, এগুলোকে গ্রোথ ফ্যাক্টরস বলি আমরা, সেগুলো নর্মাল টিস্যুস ডেভেলপমেন্ট, রিপেয়ারিং, রিজেনারেশনে হেল্প করছে, ঠিক আছে। আচ্ছা, একটা কথা শুধু বলে দিই, জিআই ট্র্যাক্টের হরমোন থেকে বারবার প্রশ্ন আসে, ম্যাচিং এ কোয়েশ্চেন দেয়, তাই জন্য এই পার্টটা খুব ভালো করে মনে রাখতে হবে। মেনলি যেটা আমি বলে দিচ্ছি, গ্যাস্ট্রিন মনে থাকবে, গ্যাস্ট্রিন ইনহিবিটরি পেপটাইডটা মনে রাখতে হবে, মানে মনে রাখতে পারবি বিকজ অপোজিট ফাংশন। সিক্রেটিন আর কোলেসিস্টোকাইনিনের মধ্যে গুলিয়ে ফেলিস না, খুব ইম্পর্টেন্ট, প্রশ্ন বারবার করে সলভ করবি, এগুলো কিন্তু ভুল হওয়া উচিত না। এবার চলে আসছি আমরা মেকানিজম অফ হরমোন অ্যাকশন। আচ্ছা, হরমোন অ্যাকশন মেকানিজমটা বোঝানোর আগে তোদেরকে আমি বলবো হচ্ছে হরমোনের যদি আমরা ক্লাসিফিকেশন করি, ঠিক আছে, কেমিক্যাল নেচার অনুযায়ী হরমোনকে ক্লাসিফাই করা যায়, অনেকগুলো গ্রুপ আছে। পেপটাইড হরমোন, এগুলো ম্যাচিং এর ক্ষেত্রে প্রশ্ন আসে বা কারেক্টলি ম্যাচ পেয়ার এরকম প্রশ্ন দেয়। পেপটাইড হরমোন, পলিপেপটাইড হরমোন বা প্রোটিন হরমোন, মানে মেইনলি যেগুলো প্রোটিন হরমোন, যেমন ইনসুলিন, গ্লুকাগন, এক্সাম্পল খেয়াল রাখতে হবে। পিটুইটারি হরমোন, যত পিটুইটারি হরমোন আছে, হাইপোথ্যালামিক হরমোন, হাইপোথ্যালামাস থেকে যে রিলিজিং হরমোন বেরোচ্ছে সেগুলো, স্টেরয়েডের মধ্যে সবই রিপ্রোডাক্টিভ হরমোনস, এবং অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে হরমোনস গুলো বেরোচ্ছে, যেমন কর্টিসল আছে, টেস্টোস্টেরন, ইস্ট্রাডিওল, প্রোজেস্টেরন, আয়োডোথাইরোনিন এক্সাম্পল রয়েছে অবভিয়াসলি থাইরয়েড হরমোন যেখানে আয়োডিন আছে, আর হচ্ছে অ্যামাইনো অ্যাসিড ডেরিভেটিভ এপিনেফ্রিন, ঠিক আছে, এপিনেফ্রিনের কথা বলেছে, মানে অ্যাড্রিনালিনের কথা বলেছে। এবার হরমোন মেকানিজম অ্যাকশন, যেটা মানে অ্যাকশনের মেকানিজম দুভাবে হয়। একটা হচ্ছে যেগুলো প্রোটিন হরমোন বা যেগুলো মেনলি বলতে পারি ওয়াটার সলিউবল হরমোন, ঠিক আছে, কারণ পিটুইটারির মোটামুটি সব হরমোনই পেপটাইড হরমোন বা পলিপেপটাইড বা ওই প্রোটিন হরমোন। তো যেগুলো ওয়াটার সলিউবল হরমোন সেগুলো কিন্তু লিপিডের বাইলেয়ার ক্রস করতে পারে না। ওয়াটার সলিউবল যে হরমোন গুলো সেগুলো কখনো লিপিডের বাইলেয়ার, কারণ লিপিড তো, লিপিড আর ওয়াটার দুটো জিনিস তো আলাদা। তো ওয়াটার সলিউবল যারা যারা ওয়াটারকে পছন্দ করে অথচ আমি বলতে পারি লাইপোফোবিক, ঠিক আছে, তো যারা লিপিডকে ভয় পায়, যেই হরমোনস গুলো লিপিডের মেমব্রেন দিয়ে যারা ইজিলি ডিফিউজ করতে পারে না, তারা এই মেমব্রেনের উপর, লিপিড বাইলেয়ার মানে সেল মেমব্রেনের উপর কিছু রিসেপ্টরস থাকে, ঠিক আছে, কিছু রিসেপ্টরস থাকে, এগুলোকে বলে হচ্ছে সেল মেমব্রেন বাউন্ড রিসেপ্টর। যেই রিসেপ্টর গুলো সেল মেমব্রেনের উপরে রয়েছে এবং যারা ওয়াটার সলিউবল হরমোন, যারা লিপিড বাইলেয়ার ক্রস করতে পারে না, তারা আগে এই সেল মেমব্রেন বাউন্ড রিসেপ্টরের উপর এসে বসবে, সেল মেমব্রেন বাউন্ড রিসেপ্টরের ওপর এসে বসবে, এবং বসার সাথে সাথে যেটা হয়, এরা ডিরেক্টলি তারপরে যে এন্টার করে গেল তাই বলে সেটা নয়, ঠিক আছে, এরা এখানে বসে এরা কি করবে, কিছু সেকেন্ডারি মেসেঞ্জার বা সেকেন্ড মেসেঞ্জার জেনারেট করে। সেকেন্ডারি মেসেঞ্জারের মধ্যে সাইক্লিক এএমপি আছে, ক্যালসিয়াম আছে, ক্যালসিয়াম 2+ আর কি, আরেকটা রয়েছে IP3, ঠিক আছে, আরেকটা রয়েছে IP3, ওপরে লেখা আছে এটা, এই জিনিসটা, ঠিক আছে,
এখানে লিখে দিচ্ছি IP3ও আছে, হ্যাঁ দেখবি এখানে লেখা আছে এই প্যারাগ্রাফটাতে। তো তারপরে কি করবে, একটা বায়োকেমিক্যাল রেসপন্স জেনারেট হবে এবং সেই বায়োকেমিক্যাল রেসপন্সটা সেলের মধ্যে গিয়ে তার যে চেঞ্জটা দরকার, মানে আমি যদি এটা FSH এর কথা বলি তাহলে FSH হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা ওভারিয়ান ফলিকলের গ্রোথটাকে রেগুলেট করছে। তাহলে এখানে FSH ডিরেক্টলি সেলের ভেতরে জাস্ট হেঁটে হেঁটে ঢুকে যাবে না, কারণ FSH টা হচ্ছে একটা বা যে কোনো পেপটাইড হরমোন হচ্ছে বা প্রোটিন হরমোন তোর যেগুলো ওয়াটার সলিউবল হরমোন, যারা লিপিডের থ্রুতে ক্রস করতে পারে না, তারা আগে মেমব্রেন বাউন্ড রিসেপ্টরের সাথে তোর একটা কমপ্লেক্স ফর্ম করবে। এরা অ্যাকচুয়ালি এই নামটা বলে দিই, এই যে কমপ্লেক্সটা ফর্ম করে এটাকে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স বলে, ঠিক আছে, এটাকে বলে হচ্ছে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স। তো আগে এরা এই কমপ্লেক্সটা ফর্ম করবে, করে এরা একটা মানে ইন্টারমিডিয়েট একটা কিছু কেমিক্যাল সাবস্টেন্স সেখান থেকে জেনারেট করে, সেটা হচ্ছে জেনারেশন অফ সেকেন্ডারি মেসেঞ্জার্স আমরা বলি বা সেকেন্ড মেসেঞ্জার বলি, যেমন সাইক্লিক AMP, ক্যালসিয়াম বা IP3। এবার সেখান থেকে যে বায়োকেমিক্যাল রেসপন্সটা জেনারেটেড হলো, আলটিমেটলি সেকেন্ড মেসেঞ্জারটার ভায়া কাজ করছে, মানে FSH ডিরেক্টলি কাজ করতে পারছে না, কারণ FSH ডিরেক্টলি লিপিড বাইলেয়ারকে ক্রস করতে পারে না। তো সেটা ভায়া মিডিয়া সেকেন্ড মেসেঞ্জারের থ্রুতে কাজ করে কি করে, ফাইনালি ওভারিয়ান টিস্যুর গ্রোথে হেল্প করছে। এবং এছাড়া আর যে আরেকটা ধরনের হরমোনের মেকানিজম আমরা দেখতে পাই কাজের ক্ষেত্রে, সেটা হচ্ছে লিপিড বাইলের যারা লিপিড সলিউবল, মানে যারা স্টেরয়েডাল যে হরমোনস গুলো আছে, ঠিক আছে, যত রিপ্রোডাক্টিভ হরমোনস আছে, মানে এস্ট্রোজেনের কথা বলছি, ঠিক আছে। তবে এখানে FSH আর এস্ট্রোজেন একটা একটা এক্সাম্পল দিয়েছে, বাট তবে খেয়াল রাখতে হবে যেগুলো প্রোটিন হরমোন সেগুলো সেল মেমব্রেন বাউন্ড রিসেপ্টর দিয়ে কাজ করবে। তো যে কোনো এক্সাম্পল হিসেবে তোকে যে কোনো একটা হরমোনের এক্সাম্পল দিয়ে তোকে জিজ্ঞেস করতে পারে যে কোন মেকানিজম দিয়ে ফাংশন করে, ঠিক আছে, কোন মেকানিজম দিয়ে ফাংশন করে, তার মানে তোকে জানতে হবে যে কোন হরমোনের কেমিক্যাল নেচার কিরকম, তাহলেই তুই উত্তরটা দিতে পারবি। এবার কিছু হরমোনস আছে, এখানে দুটো জিনিস লিখেছে, এটা একটু খেয়াল রাখতে হবে। এখানে লেখা আছে, এখানে লেখা আছে যে মেইনলি তোর এই যে যারা যেই হরমোনস গুলো ইন্ট্রাসেলুলার রিসেপ্টরের সাথে বাইন্ড করে কাজ করে, ঠিক আছে, দু ধরনের হরমোন হয়, একটা হচ্ছে স্টেরয়েড হরমোন, একটা হচ্ছে আয়োডোথাইরোনিনস, মানে থাইরয়েড হরমোনের কথা বলছে। এবার ইন্ট্রাসেলুলার রিসেপ্টর জিনিসটা কি? ইন্ট্রাসেলুলার রিসেপ্টর হচ্ছে যারা লিপিডকে ক্রস করতে পারে, যারা লিপিড সলিউবল হরমোন মানে স্টেরয়েডাল হরমোন, এবং এবং এখানে T3 T4 এর কথা বলছে, T3 T4 এর কথা বলছে, ঠিক আছে। এই ধরনের হরমোনস গুলোর জন্য কিন্তু কোনো তোর বাইরে সেলের মেমব্রেনের উপর রিসেপ্টর দরকার নেই। কেন? এরা তো লিপিড সলিউবল, এরা বলতে পারি লাইপোফিলিক, তাহলে এই হরমোনস গুলো ডিরেক্টলি এন্টার করবে, কোনো সেকেন্ডারি মেসেঞ্জারের দরকার নেই। যেটা এরা করে সেটা হচ্ছে ডিরেক্টলি নিউক্লিয়াসের মধ্যে এন্টার করে যায়, এন্টার করে নিউক্লিয়াসের হচ্ছে এটা রিসেপ্টর, এরা নিউক্লিয়াসের এই রিসেপ্টরটার সাথে বাইন্ড করে এবং এই আবার সেই হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি হলো। এই ধরনের রিসেপ্টরকে আমরা বলি ইন্ট্রাসেলুলার, মানে যেটা সেলের ভেতরে, এবং সেটা তার একটা এক্সাম্পল দিয়েছে। তবে ইন্ট্রাসেলুলার রিসেপ্টর অনেক ধরনের হয়, একটা এক্সাম্পল এখানে দিয়েছে হচ্ছে নিউক্লিয়ার রিসেপ্টর, যেটা নিউক্লিয়াসের ভেতরে, নিউক্লিয়ার রিসেপ্টর যেটা নিউক্লিয়াসের ভেতরে আছে, সেই রিসেপ্টরের সাথে দেখ বাইন্ড করলো, বাইন্ড করে এবার তার যে সেলের যে ডিএনএ রয়েছে, জিনোমের চেঞ্জ হবে, ডিএনএ থেকে এমআরএনএ তৈরি হবে, এমআরএনএ থেকে প্রোটিন তৈরি হবে, সেই প্রোটিনটা অবশ্যই কোন একটা ফিজিওলজিক্যাল রেসপন্স ক্রিয়েট করবে। এখানে তোর ইস্ট্রোজেনের কথা বলেছি, ইস্ট্রোজেনও অ্যাকচুয়ালি তোর যেমন ইস্ট্রোজেন কিন্তু ইউটেরাইন টিস্যু মানে এন্ডোমেট্রিয়ামের গ্রোথেও হেল্প করে, এন্ডোমেট্রিয়ামের ডেভেলপমেন্ট করা মেনস্ট্রুয়াল সাইকেলে, যে এন্ডোমেট্রিয়ামটাকে ঠিক করতে হবে, কেন ঠিক করতে হবে, ব্লাড ভেসেল রিচ করতে হবে যাতে সেখানে ইমপ্লান্টেশন হয়। তাহলে সেই ক্ষেত্রে এন্ডোমেট্রিয়াম ওয়ালের যে সেলস গুলো আছে সেই সেলের মধ্যে তার গ্রোথের জন্য যেই ফ্যাক্টরস গুলো দরকার হয়, যেই প্রোটিনস গুলো দরকার, সেগুলো তৈরি হচ্ছে কার জন্য তৈরি হচ্ছে? ইস্ট্রোজেনের জন্য তৈরি হচ্ছে। ইস্ট্রোজেন খুব ইজিলি ঢুকে গেল, ডিফিউজ করে গেল লিপিড বাইলেয়ার দিয়ে, ইজিলি তারপরে নিউক্লিয়াসের মধ্যে ঢুকে গেল। নিউক্লিয়াসের যে রিসেপ্টর আছে ইন্ট্রাসেলুলার রিসেপ্টর, মানে তার একটা এক্সাম্পল দিয়েছে নিউক্লিয়ার রিসেপ্টর, সেখানে বাইন্ড করে হরমোন রিসেপ্টর কমপ্লেক্স তৈরি করলো, তৈরি করে সেলের জিন ডিএনএ হিট করলো, ডিএনএ থেকে এমআরএনএ, এমআরএনএ থেকে স্পেসিফিক প্রোটিন তৈরি করবে। সেই প্রোটিনের কাজ হচ্ছে এন্ডোমেট্রিয়াম লেয়ারের যা যা সেখানে চেঞ্জেস দরকার সেই চেঞ্জেস গুলো ঘটাবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে মোটামুটি আমাদের কেমিক্যাল ইন্টিগ্রেশন বা যাই হোক যে চ্যাপ্টারটা আমরা করলাম লাস্ট চ্যাপ্টার। তো এটা দেখার পরেও যদি কোনো ডাউটস হয়ে থাকে তোরা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারিস, বলতে পারিস, তাহলে এরপরে অন্য কোনো চ্যাপ্টার নিয়ে টপিক নিয়ে আমরা নেক্সট NRP তোদেরকে দেওয়া হবে। থ্যাংক ইউ।